এই দেখার চোখ নাই নাকি? হাঁটতে শেখেননি আগে? কফিটা পুরো জামার উপরে পড়ে গেছে। সরি আপু, আমি দেখিনি। আসলে ভিড়ে চোখ আটকে গেছে। ভার্সিটিতে মেয়ে দেখতে এসেছো নাকি চোখ পকেটে নিয়ে ঘোরো? জি, সামনের পকেটে নিয়ে ঘুরি। হি 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 হি। তুমি জানো আমি কে? না, আপাতত জানি না। আপনি গুরুত্বপূর্ণ কেউ হবেন হয়তো। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটা ছিল আরিয়ানের জীবনের ইতিহাসের সবচেয়ে এলোমেলো দিন। সকাল থেকে মায়ের ডাকাডাকি, আরিয়ান, চুলটা ঠিক করে আয়, বিশ্ববিদ্যালয়ে তোদের আপুরা দেখবে। এই মায়েরা না সব জিনিসেই আপু খুঁজে পায়। যাই হোক, গেট পার হতে না হতেই মনে হচ্ছিল সে যেন অন্য কোনো গ্রহে ঢুকেছে। চারপাশে নানান রঙের মুখ, কেউ সেলফি তুলছে, কেউ চাহাতে সিনিয়র সাজার চেষ্টা করছে, আবার কেউ হয়তো সত্যি সিনিয়র। আরিয়ান তখন নিজের ব্যাগটা ঠিকঠাক কাঁধে ঝুলিয়ে ভার্সিটিতে ঢুকতেই যাচ্ছিল। ঠিক তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগে, আর তারপর এই ঘটনা। আমি তোমার সিনিয়র, সিএসসি ডিপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা। আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই সুমাইয়া ওর পাশ কাটিয়ে চলে গেল। প্রথম দিনে আপুর গায়ে কফি ফেলে দিলাম। এই যদি শুরু হয়, পরের দিন তো লাত্তি খেয়ে ক্লাস করতে হবে। বিকেলে লাইব্রেরির সামনে আরিয়ান দূর থেকে দেখি সুমাইয়াকে ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে পাশে আসতেই সুমাইয়াকে ডাক দিয়ে বসে। এই তো সেই আপু, মানে সিনিয়র সুমাইয়া। কাকে ডাকছিলে? আমাকে? এই যে, কফির দাগ উঠে গেছে। তুমি এখনো বেঁচে আছো? আপনি এমনভাবে লেগে থাকলে আর কতক্ষণ বাঁচতে পারবো বলতে পারি না। বেশি কথা কিন্তু বলা ভালো না জুনিয়র। কথার মাঝে লিমিটেশন রাখো। বড়দের সাথে পাকনামি করতে আসবে না। আচ্ছা সুমাইয়া। তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে ফেলতেছো। যদি ভালো হয়ে যাও তাহলে তো ভালো, আর না হলে কিভাবে বড়দের সম্মান করতে হয় তা খুব ভালো করে জানা আছে আমার। আরিয়ান আর কিছু বলতে পারল না, কারণ সুমাইয়া অনেক রেগে গেছিল। এখন বেশি বাড়াবাড়ি করতে গেলে উল্টো হয়ে যাবে। আরিয়ান বাড়ির পথে হাঁটা শুরু করলো। সে মনে মনে ভাবতে থাকলো আজকের সব ঘটনা তার আম্মুকে বলবে। বাসায় গিয়ে সে তার মাকে খোঁজা শুরু করলো। আম্মু, কোথায় তুমি? গরুর মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? প্রথম দিন কেমন কাটলো? অনেক 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 বেশি ভালো। আমি তোমাকে পরে বলবো, আগে খেতে দাও। পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। আমি ফ্রেশ হয়ে আসতেছি। 2 দিন পর আজ ক্লাবে নতুন মেম্বার নেওয়া নিয়ে একটু আলোচনা হবে। আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, তোমাদের সিনিয়র সুমাইয়া আপু। আবার? এ তো কালকের কফি আপু। সবাই হাততালি দেয়। সুমাইয়া মঞ্চে ওঠে। তোমরা যারা ক্লাবে যোগ দিতে চাও মনে রেখো, আমি কাজের সময় একদম সিরিয়াস। কেউ যদি কাজে ঢিলেমি করে আমি সহ্য করব না। আরিয়ান ফিস ফিস করে তার বন্ধুকে কিছু বলে। সুমাইয়া সেটা দেখে বলে, এই আপুর রাগে তো ক্যাম্পাসে ভূমিকম্প হবে। ওই তুমি নীল শার্টওয়ালা কিছু বললে? না না, কিছু না সুমাইয়া আপু, মানে সুমাইয়া সিনিয়র। তোমার নাম কি? আরিয়ান। ও, তোমার নাম মনে পড়েছে। কফির ঘটনা ভুলিনি এখনো। আমিও ভুলিনি। কফি না পড়লে তো এই কথাগুলো হতো না। সুমাইয়া চোখ ঘুরিয়ে সেখান থেকে চলে গেল। ক্লাসে সবাই হেসে উঠল। ধীরে ধীরে ওদের দেখা বাড়তে থাকলো। কখনো ক্লাবের কাজে, কখনো করিডরে, আবার কখনো কফি শপে। হঠাৎ দেখা হয়ে যেত একদিন ল্যাবে। এই আপু, পিসিটা বারবার হ্যাং হচ্ছে। তোমরা ছেলেরা কিছুই ঠিক মতো পারো না, সরো দেখি। সুমাইয়া এসে কয়েকটা কোড টাইপ করলো, সাথে সাথেই পিসি ঠিক। বাহ, আপনি তো একদম হ্যাকার আপু। হ্যাকার না, সিনিয়র। আপনার ওই অ্যাটিচিউডটাই সবচেয়ে মারাত্মক, জানেন? আর তোমার কথা বলার ধরনটাই সবচেয়ে বিরক্তিকর। ওরা দুজনেই হেসে ফেল। ওদের মাঝে মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি হলো। একসাথে দেখা হয়ে যায় প্রায় ওদের। এক বিকেলে বৃষ্টিতে বৃষ্টি ঝরছে, পুরো ক্যাম্পাস ফাঁকা। আরিয়ান সাথে হাতে হাঁটছিল, হঠাৎ দেখে সুমাইয়া ভিজছে। এই আপু, ছাতার নিচে আসুন, ভিজে যাবেন। আমি ঠিক আছি। আপু, আপনি ভিজলে তো ডিপার্টমেন্টের মান চলে যাবে। তুমি না খুব বাড়াবাড়ি করো। জানি, কিন্তু আপনি রাগ না করলে ভালো লাগে না। তুমি অদ্ভুত ছেলে। হে 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 হে। আমার আম্মু তাই বলে।
বৃষ্টির পর ক্যাম্পাসের ছাদে। জানো আমি ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, কিন্তু আজ অনেক দিন পর ছাতার নিচে বৃষ্টি দেখছি। মানে আমাকে ধন্যবাদ দেবে? ধন্যবাদ না, কিন্তু তুমি আজ একদিনের জন্য ভালো আচরণ করেছো, এইটুকু বলবো। আপনি রাগ না করলে আমি সব দিনই ভালো হয়ে যাই। তোমার কথায় মনে হয় ডিপার্টমেন্টে একদিন আগেই রাগ ওঠানো ক্লাস নেওয়া লাগবে। দুজনে হেসে ফেল। বৃষ্টি ধীরে ধীরে থেমে যাচ্ছিল। সুমাইয়া চুপচাপ ছাদের রেলিংয়ে তাকিয়ে বলল, জানো এখানে প্রথমবার যখন এলাম ভাবতাম এই ইউনিভার্সিটিটা হয়তো আমাকে বদলে দেবে, কিন্তু এখন মনে হয় আমি বরং এখানে সবাইকে একটু বদলে দিচ্ছি। ঠিক বলছেন। আপনি যেভাবে রাগ করেন তাতে ক্যাম্পাসের বাতাসও ভয় পায়। তুমি চুপচাপ থাকতে পারো না? সত্যি বলছি। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমার একটা গুণ আছে, তুমি যে কোনো পরিস্থিতিতে কথা ঘুরিয়ে ফেলতে পারো। সেটাও সিনিয়রের কাছেই শিখেছি। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু দুজনের কথার রেশ যেন বাতাসে ভাসছিল। আর আরিয়ান তখনও বুঝতে পারেনি এই আপুর হাসির মানেই তার সবচেয়ে বড় দুর্বলতা হতে যাচ্ছে। পরদিন ক্লাসের পরে ক্লাসরুমে সুমেয়া ক্লাবের কিছু ফাইল সাজাচ্ছিল। আরিয়ান ঢুকে বলল, আপু, কিছু সাহায্য লাগবে? হ্যাঁ লাগবে, করতে পারবি? আপুর মেজাজ আজকে অনেক ভালো নাকি? আজকে আমি ঠিক আছি, তোমাকে একটা সুযোগ দেব নিজেকে প্রমাণ করার, দেখি তুমি কতটুকু করতে পারো। মানে? ক্লাবের নতুন পোস্টার ডিজাইন করতে হবে, যদি তুমি পারো ইমপ্রেস করতে তাহলে তোমার কফি কেসটা আমি ভুলে যাব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখা যাবে। সেই রাতে আরিয়ান সারারাত জেগে ডিজাইন করলো, কালার বেছে নিচ্ছে, ফন্ট ঠিক করছে। সারারাত জেগে কাজটি করলো আরিয়ান। পরের দিন সকালে কাজটি কি করতে পারছো? কি মনে হয় আপনার? আমার তো মনে হয় তোমার দ্বারা সম্ভব না, তবুও তোমাকে একটা চান্স দিয়ে দেখলাম। এখন বলো কাজটা কি করতে পারছো? ইয়েস। দেখাও তো দেখি কি বানিয়েছো তুমি। আরিয়ান ল্যাপটপটা এগিয়ে দিল। সুমাইয়া ভালোভাবে কাজটি দেখতে থাকলো, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে লাগলো। তোমার কাজটি ভালো হয়েছে, আমি একটা সিলেক্ট করতেছি। তোমাকে দেখে মনে হয় না তুমি এত ভালো কাজ করতে পারো। অনেকে অনেক কিছু দেখে মনে হয় না, যেমন আপনাকে দূর থেকে মনে হয় না আপনি এত রাগী মানুষ। অতিরিক্ত কথা বলো। আচ্ছা সরি। আমার কপি কেসটা তাহলে শেষ? আপাতত। প্রজেক্ট প্রেজেন্টেশন চলছে। সুমাইয়া দায়িত্বে পুরো ল্যাবের সিনিয়র সুপারভাইজার। আরিয়ান তোমার প্রজেক্ট কোথায়? আপু, প্রজেক্ট তো আছে, কিন্তু একটু ঝামেলা হয়েছে। কি সমস্যা হয়েছে? কোড ঠিকমতো রান করছে না কেন জানি। তুমি টেস্ট করোনি আগে? করেছি, কিন্তু আপুর সামনে এসে সব ফ্রিজ হয়ে গেল। মজা করো না, সিরিয়াসলি বলো আমাকে। সত্যি বলতেছি আপু, আপনি সামনে দাঁড়ালে মনিটরও নার্ভাস হয়ে যায়, তখনও কোনো কাজই করতে পারে না। সব জায়গায় ফাজলামি জিনিসটা ভালো না, তাড়াতাড়ি রেডি করে দাও। সত্যি বলতেছি আপু। বেরিয়ে যাও, নেক্সট ব্যাচ আসুক। ক্যাম্পাসের ক্যান্টিনে বসে আরিয়ান তার বন্ধু রবি আড্ডা দিচ্ছে। দোস্ত, তুইও না প্রতিদিন একবার না একবার ওর সামনে ধরা খাস। ওইটাই তো মজা, তুই বুঝবি না শালা। কোন দিন জানি তোরে মাইরা ফেলে সেটাই ভাবছি। সিনিয়রের হাতে মরে গেলেও শান্তি পাবো, হা হা হা। তোর মগজে কেউ পানি ঢেলে দিক ভাই। আরে আমি তার সাথে কি প্রেম করার জন্য করতেছি নাকি? আমি তো জাস্ট এমনিতে ফাইজলামি করতেছি, রিয়াকশন কালেক্ট করতেছি। এক সপ্তাহ পর প্রজেক্ট ফেয়ার প্রস্তুতি হচ্ছে। এই প্রিন্টারটা আবার কে নষ্ট করলো? আমি শুধু খুলে দেখছিলাম আপু। খুলে মানে? তুমি টেকনিশিয়ান নাকি? না আপু, আমি জাস্ট কৌতূহলী মানুষ, তাই একটু দেখতেছিলাম। তোমার কৌতূহল পুরো অফিস পুড়িয়ে দেবে একদিন। চিন্তা নাই আপু, আগুন লাগলে আমি জল হব। তুমি থামবে কবে? জানি না আপু, জানলে অবশ্যই আপনাকে জানাবো। এখন আমি আসি আপু, তাহলে একটু তাড়া আছে। পরের দিন সকাল সকাল লাইব্রেরিতে এসে আরিয়ান টেবিলের পাশে বই ছড়িয়ে বসে আছে। সুমাইয়া পাশ দিয়ে যাচ্ছিল। তুমি লাইব্রেরিতে? বিশ্বাসই হচ্ছে না, কিভাবে কি? টাটা আপু, আমি তো মেধাবী ছাত্র। আপনি ভাবেন আমি সারাদিন শুধু ফাইজলামি করি নাকি? আমি ভাবি না, আমি জানি, আর জানি দেখেই অবাক হচ্ছি। আপু মনে হয় আমাকে নিয়ে গবেষণা করেন। গবেষণা করতে যাব কেন? কোন দুঃখে? না মানে আপনি যদি গবেষণা না করতেন তাহলে তো আমার এত কিছু জানার কথা না আপনার। আরে বাপ থাম, এত কথা কেন বলিস? তুই থাক, আমি যাই।
তোর সাথে বেশিক্ষণ কথা বলে পাগল হয়ে যাব। পরের সপ্তাহে গ্রুপ প্রজেক্ট মিটিং, সবাই একসাথে বসে প্রজেক্টর পরিকল্পনা করছে। দল ভাগ করা হলো। দুর্ভাগ্যবশত আরিয়ান আর সুমেয়া একই গ্রুপে। কে নাম লিখেছে এভাবে? আপু, লজিক বলছে আমি আর আপনি একসাথে কাজ করলে সিস্টেম ফাস্ট রান করবে। আমি বলছি তোমার সাথে কাজ করলে সিস্টেম ক্র্যাশ করবে। চলেন তাহলে আমরা টেস্ট করে দেখি কার অ্যালগরিদম ঠিক। ঠিক আছে, চলো দেখি, কিন্তু কোনো প্রকার দুষ্টুমি করবা না। দুষ্টুমি তো আমার রক্তে আপু, দুষ্টুমি ছাড়া কিভাবে থাকবো বলেন? দুষ্টুমি না করলে অনেক ভালো কিছু করতে পারবে। সিরিয়াস হও, জীবনে কাজে লাগবে। আপনি যদি বলেন আমাকে সিরিয়াস হতে, আমি এখনই সিরিয়াস হয়ে যাব। হি হি। না, তার দরকার নেই, আমি তোমার ঝামেলায় পড়তে চাই না। আপু, আপনি আমাকে ঝামেলা বললেন, খুবই কষ্ট পেলাম। মনে বড়ই দুঃখ। এখন চুপ করো, মনোযোগ দাও। ঠিক আছে আপু। আরিয়ান সারাক্ষণ কথা বলতে থাকে তো বলতেই থাকে, আর যখনই সুযোগ পাচ্ছে তখনই সুমের সাথে ফাজলামি করতেছে। এভাবেই চলতে থাকে ওদের দিন। যে যার মতো থাকতেছে, দেখা হলে দুষ্টামি করতেছে। একদিন ক্যান্টিনে হঠাৎ দেখা, সুমাই বসে ল্যাপটপে টাইপ করছে। আরিয়ান পাশে এসে দাঁড়ালো। আপু, একা বসে আছেন কেন? একা বসে শান্তিতে কাজ করতে চাচ্ছি, তাই একা আছি। আপনি যেখানে থাকেন শান্তি ওখানে আসে না। কি করতে চাচ্ছ তুমি? না মানে আপনি সবসময় ব্যস্ত থাকেন তো, তাই শান্তি আপনাকে চলে। আমার মনে হয় আর কি এটা। তোমার মুখটা অনেক চালাক জানো। মুখ নয় আপু, মনটা চালাক। তাই নাকি? তাহলে মনটা পড়াশোনায় দাও। চেষ্টা করছি আপু। কি যে চেষ্টা করতেছো তা তো দেখতেই পাচ্ছি। কি দেখলেন? তোমার মাথা। এটা দেখার কিছু হইল? আমিও তো আপনার মাথা দেখতে পাইতেছি, এটা অনেক বড় কিছু। তোমার বাসার মানুষ কি সুস্থ আছে? কেন বলুন তো? তুমি যে এত কথা বলো, আমার তো মনে হয় না বাসার মানুষ কেউ ঠিকঠাক ভাবে আছে। হে হে। বোকার মতো হাসতেছো কেন? এখন হাসলেও দোষ? হাসলে দোষ কখন বললাম? বোকার মতো হাসা অবশ্যই দোষের। বুঝতে পারছি আপু। আচ্ছা, এখন তাহলে আমাকে একটু ঠিকভাবে কাজ করতে দাও শান্তিতে। আচ্ছা ঠিক আছে আপু, থাকেন তাহলে, আবার পরে কথা হবে। টাটা। আরিয়ান ক্লাস করতে চলে গেল ডিপার্টমেন্টে। ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে যাওয়ার আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। আরিয়ান তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিল। একটু পরে বৃষ্টির পরিমাণটা হালকা একটু কমে আসছে, হালকা বাতাস বইছে। সুমেয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা দেখছে। তার হাতে নোটবুক, ব্যাগ কাঁধে ঝুলছে। আপু, একা? আরিয়ান, তুমি কোথা থেকে এলে? এত পরিমাণ বৃষ্টি হয়েছে আপু, আমি আপনার কাছে ভেসে ভেসে এসে পড়েছি। তাই নাকি? তুমি সাঁতার জানো? কি যে বলেন না, চ্যাম্পিয়ন। ওরে বাবা, তাই নাকি? জি আপু। বাসায় যাবেন না? হ্যাঁ, যাবো একটু পরে। এখানে থাকতে বেশ ভালোই লাগতেছে। হ্যাঁ, তা ঠিক বলেছেন। আমার না এরকম আবহাওয়ায় ঘুম খুব ভালো হয়। তো বাসায় চলে যাও, যে একটা ঘুম দাও। হ্যাঁ আপু, এখনই যাব। আপনাকে একা দেখলাম এখানে, তাই ভাবলাম আপনার সাথে একটু সাক্ষাৎ করে যাই। আপনিও বাসায় চলে যান তাড়াতাড়ি, আবহাওয়া খারাপ হচ্ছে আবারও। হ্যাঁ, তুমি যাও, আমি একটু পরে চলে যাব। আচ্ছা ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। আরিয়ান বাসায় চলে আসলো। আরিয়ানের বৃষ্টির দিনে নুডলস খেতে খুব পছন্দ করে, সেটা তার আম্মু জানে। তাই তার আম্মু আগে নুডলস তৈরি করে রেখেছিল। আরিয়ান তো বাসায় এসে মহা খুশি। আরিয়ান খেয়ে দিয়ে দিল এক ঘুম। অন্যদিকে সুমাইয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে গেল। আজ অনেক দিন পর সে বৃষ্টিতে ভিজলো। এভাবে চলতে থাকলো সব কিছু। দিন যত যাচ্ছে আরিয়ানের দুষ্টামির পরিমাণ বেড়ে যাচ্ছে, আর অন্যদিকে সুমাইয়া আরিয়ানের ফাজলামি দুষ্টামি সব কিছু সহ্য করে নিচ্ছে। সুমাইয়া উপরে রাগি দেখলেও ভেতরটা খুবই নরম। আরিয়ান, আবার তুমি সামনে কেন দাঁড়িয়ে আছো? আপু, আমি তো আপনার পথের ধুলো, বাতাসে উড়ে উড়ে এসেছি। ধুলো হওয়ার ছাই হও না কেন? আমার চোখে যেন না পড়ে সেদিকে খেয়াল রেখো। কিন্তু আপু, আমি তো আপনার চোখেই পড়তে চাই। তুমি কি জানো একদিন আমি তোমার নামে স্যারদের কাছে অভিযোগ দেব? জানি আপু, তখন আমি বলবো দোষ আমার নয়, আকর্ষণ আপনার। তুমি একটা অসহ্য। তাই নাকি আপু? তাহলে আমার নাম চেঞ্জ করে ফেলি। কেন? না মানে আপনি বললেন না আমি একটু অসহ্য, তাই ভাবলাম আমি আমার নাম চেঞ্জ করি।
নাম চেঞ্জ করে অসহ্য আরিয়ান রাখি, কেমন হবে আপু? একদম পারফেক্ট, তোমার সাথে এটাই যায়। তাহলে তো দেখতেছি নতুন করে আকিকা দেওয়া লাগবে। হ্যাঁ সেটাই করো, আমাকে দাওয়াত দিও কিন্তু। জি, তা তো অবশ্যই দিব। এই তোমার ক্লাস নাই? হ্যাঁ আপু, আছে তো। তাহলে এখানে কি করতেছো? আমি তো আপনার পথের ধুলো হঠাৎ দমকা হাওয়ায় উড়ে এসে এখানে এসেছি। ফাজলামি বাদ দিয়ে ক্লাস করতে যাও। ঠিক আছে আপু। ভাগো। প্রতিদিনের মতো তাদের দুজনের মধ্যে খুনসুটি লেগে আছে। দিন দিন আরিয়ানের জ্বালাতনের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। অন্যদিকে সুমাইও সব কিছু মেনে নিচ্ছে। ক্লাস শেষে বিকেলবেলা লাইব্রেরির বাহিরে হঠাৎ আপু, এই নিন নোটস। দরকার নেই, আমি নিজেরটা নিজেই বানাই। জানি, তবু আপনি যেভাবে বানান তাতে অক্ষরগুলোতেও রাগ থাকে। আমারটা নেন, দেখবেন কোন জায়গার কোনো রাগ নেই, শুধু শান্তি আর শান্তি। আর আপনার নোট দেখে মনে হচ্ছে নোট রাগ করে আছে। তোমাকে এত পর্যবেক্ষণ করতে কে বলেছে? পুংটামি না করে ভালো থাকতে পারো না? জি আপু, শুধু আপনার সাথেই, অনলি ফর ইউ। আমি কি তোমাকে বলছি আমার সাথে এরকম করো? আপু, আপনি রাগ করলে অনেক সুন্দর লাগে। চুপ। আচ্ছা সরি আপু। তুমি এখন যাও, আমার কিছু কাজ আছে, কাজ করতে হবে। ওকে। পরের দিন কফি শপে ক্যাম্পাসের বাইরে বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে। সুমাইয়া কফি হাতে জানালার পাশে বসে আছে। ঠিক তখনই আরিয়ান ঢোকে। আরে সিনিয়র আপু যে এখানে। তুমি তুমি এখানে কি করতেছো? বৃষ্টি থেকে পালিয়ে এখানে এসেছি। মনে হচ্ছে ভাগ্য আমাকে আপনার কাছে টেনে আনে। ভাগ্যকে বলো পরের বার অন্যদিকে টানতে। বুঝেছো কি বলছি? পারবো না আপু, কারণ ভাগ্য আমাকে ভয় পায়। তুমি চুপ থাকতে পারো না ভাই একটু? অবশ্যই পারি, আলবাত পারি। জাস্ট বলেন তুমি এখানে থাকো, তাহলে দেখবেন আমি একদম চুপচাপ কিভাবে থাকি। আচ্ছা থাকো, কিন্তু চুপচাপ। এই প্রথম আপনি আমাকে থাকতে বললেন। ইতিহাসে প্রথম। ইতিহাস ব্রেক করে ফেললেন আপু। তোমার মাথায় শিওর সমস্যা আছে, তুমি একটা পাগল। আম্মুও তাই বলে। কফির ধোঁয়ায় ভেতর দিয়ে দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। সুমাইয়া চট করে চোখ সরিয়ে নিল। আরিয়ান মুচকি হাসতে শুরু করলো। পরের সপ্তাহে প্রজেক্ট মিটিংয়ে আরিয়ান, তুমি কি রিপোর্ট লিখেছো? হ্যাঁ লিখছি আপু, কিন্তু কেন জানি মন দিতে পারতেছি না। মনটা বারবার অন্য দিকে চলে যাচ্ছে। কেন? মন কোন দিকে চলে যায়? সারাদিন রাগ করে থাকা এক সিনিয়রের দিকে। তুমি জীবনে লাইফে কখনো কোনো দিন সিরিয়াস হতে পারবে না, বুঝেছো? আপনি যদি এরকমভাবে আমাকে বলতেন সিরিয়াস হয়ে যাও, আমি এখনই সিরিয়াস হয়ে যেতাম। তুমি সত্যি একেবারে কি? একেবারে কি আপু? কিছু না, কাজ করো। কাজ হচ্ছিল ঠিকই, কিন্তু কথার পরিমাণ কমছিল না। আরিয়ান মনে মনে ভাবতে থাকলো, এই মেয়েটা তো শক্ত কেন। এক সন্ধ্যায় বইমেলায় ভিড়। সুমাইয়া একা একা হাঁটছে। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর। আপু, আপনি বই মেলায় ছবি তুলতে আসছেন শুধু, নাকি বই কিনতেও আসছেন? তুমি কি আমাকে ফলো করতেছো? না আপু, কপাল আমাকে আপনার কাছেই কেন জানি পাঠাই বারবার। আমি তো বুঝতে পারতেছি না, যেখানেই যাচ্ছি সেখানে আপনার সাথে দেখা হচ্ছে। হোয়াট এ মিরাক্কেল। মিরাক্কেল নাকি ইচ্ছাকৃতভাবে, কোনটা? সত্যি বলতেছি, আমার কপাল খোদা। তোমার কপাল খুব নরম হচ্ছে। আর মন নরম শুধু, বাকি সব কিছু কঠিন। কষ্ট কষ্ট। তুমি এমন কেন? আমি এমনই আপু, আপনার সামনে হলে মুখ সামলে চলতে পারি না। তোমার মুখ সামলানো শেখা উচিত। আপনি শিখাবেন? আমি শেখাই না, সতর্ক করি। তাহলে আমি বিপদেই আছি আপু। ওদের এই ঠাট্টা, এই হাসি সবই যেন এক ধরনের লুকোনো খেলা। সুমাইয়া যতই দূরে যেতে চায়, ছেলেটা ততই কাছে চলে আসে। আরিয়ান যতই ফাজলামি করে, আপুর মুখে হালকা হাসি ততই লেগে থাকে। বিকালবেলা বাস স্ট্যান্ডে বৃষ্টি নামছে, সবাই ছাতা নিয়ে দৌড়াচ্ছে। সুমাইয়া দাঁড়িয়ে আছে, বাস আসছে না। হঠাৎ পাশ থেকে একটা ছাতা মাথার উপর। আপু, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। তোমার ছাতা লাগবে না, আমি অভ্যস্ত। আপু, আমি কিন্তু আপনার প্রতি মানবিক আচরণ করছি। মানবিক? তুমি তো অমানবিক ফাজিল। হ্যাঁ আপু, ফাজিল হলেও আমি আপনাকে ভিজতে দিতে পারি না। ঠিক আছে, পাশে দাঁড়াও। পাশে থাকবোই আপু, বৃষ্টি থামলেও। সেদিনের বৃষ্টিটা ছিল অন্যরকম। কেউ ভিজলো না, কিন্তু মনটা ভিজে গেল। সুমাইয়া আরিয়ানের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল।
রাতের বেলা হঠাৎ সুমাইয়ের ফোনে নোটিফিকেশন। আপু, রিপোর্টটা কাল জমা দেবেন? আমি একটু দেরি করব হয়তো। তুমি সবসময় দেরি করো, একটু সিরিয়াস হও। আপনি সিরিয়াস বললেই সিরিয়াস হব আপু। ভালো থেকো, আর কাল ঠিক সময়ে এসো। আপু, আপনি আমার ভালো থাকার কারণ। স্টপ বিং ড্রামাটিক আরিয়ান। ঠিক আছে আপু, কাল দেখা হবে, কিন্তু একটুখানি হাসি নিয়ে আসবেন প্লিজ। আসে আরিয়ানের বাড়ি ঢাকায়। মাঝারি পরিবার। বাবা ব্যাংকে চাকরি করেন, মা স্কুল শিক্ষিকা। বাড়িতে শৃঙ্খলা আছে কিন্তু হাসির অভাব নেই। আরিয়ান, ক্লাস কেমন যাচ্ছে? দারুণ মা, শুধু এক সিনিয়র আপু একটু সমস্যা করছে। সমস্যা মানে? আমি হাসলেই রাগ করে, আমি কথা বললেই চোখ বড় করে। তাহলে ওকে হাসিও না, কথা বলিও না। না মা, রাগ দেখলেও ভালো লাগে। বুঝছি, থাক। অন্যদিকে সুমের পরিবারও ঢাকাতে। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক, মা সাহিত্য পাগল, ছোট ভাই স্কুলে পড়ে। ঘরটা ভদ্র, শৃঙ্খলিত কিন্তু একেবারে নিয়মে বাঁধা। কেমন চলছে ক্লাস? ভালো মা, এখন প্রজেক্টে ব্যস্ত। প্রজেক্ট পার্টনার কেমন? একদম পাগল ছেলে, হাসতেই জানে শুধু। তাই নাকি? হ্যাঁ, কথা বললেই ঠাট্টা শুরু করে। কখনো কখনো যাদের আমরা সহ্য করতে পারি না, পরে ওরাই আমাদের সবচেয়ে প্রিয় হয়ে যায়। ওরকম কিছু না মা। আমি কিছু বলিনি, তুমি নিজেই বললে। সুমের মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। পরের সপ্তাহে ক্যাম্পাসের কফি শপে। আপু, আমি কফি অর্ডার করে ফেলেছি। কে বললো আমি কফি খাবো? আমি ভাবলাম আপনি হয়তো কফি খাবেন। তোমার ধারণা সবসময় ভুল। মানুষ মাত্রই ভুল, তাই না আপু? আপু জানেন, আপনার হাসি অনেক বেশি সুন্দর। আমি তো হাসি না, আমি জাস্ট ভদ্রতা দেখাচ্ছি। আপু, ভদ্রতা যদি এমন হয় তবে প্রেমটা কেমন হবে? আরিয়ান, ঠিক আছে আপু, মজা করছিলাম। আপনি রাখলে কফি ঠান্ডা হয়ে যায়। দুজনেই চুপ করে কফির কাপ নাড়ে। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি ভালো লাগে তোমার? বৃষ্টি না আপু, যেভাবে মানুষ ভিজে যায় সেটা ভালো লাগে। তুমি খুবই অদ্ভুত। আপনিও আপু, কারণ আমি যতই ঝামেলা করি আপনি আমাকে তাড়ান না। কখনো কখনো মানুষ তাড়াতে গিয়েও থেকে যায়। সেই এক বাক্যে চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান কিছু বলল না। সুমাইও বুঝে উঠতে পারল না সে আসলে কি বলে ফেলেছে। পরের দিন বৃষ্টি হচ্ছিল বাস স্ট্যান্ডে। তখন সুমাইয়া দাঁড়িয়ে আছে, ছাতা নেই। আরিয়ান দৌড়ে এসে ছাতা ধরিয়ে দেয়। আপু ছাতা ধরুন, নইলে ঠান্ডা লাগবে। বলেছিলাম না দরকার নেই। আপনার দরকার না থাকলেও আমার চিন্তা আছে। তুমি কি নিজেকে বেশি বড় ভাবো? না, নিজেকে বড় ভাববো কেন, আমি ছোটই ভালো আছি। সুমাইয়া চুপ করে ছাতার নিচে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির টুপটাপ আওয়াজে মধ্যে দুজনে নিঃশব্দ কথোপকথন চলতে থাকে। আপু আজকে বইমেলা আছে, চলেন একটু ঘুরে আসি। যদিও যাই, তোমার সাথে যাব কেন? চলেন না আপু, এমন করতেছেন কেন? কেমন করলাম আবার? প্লিজ আপু চলেন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজকে একদিনই। সন্ধ্যায় বই মেলায়। আপু, বই পছন্দ করেন? আমি বই পড়ি, পছন্দ করি না। আমি তো ভাবছিলাম আপনি প্রেমের উপন্যাস করতে ভালোবাসেন। আমি বাস্তব গল্পের মানুষ। তাহলে আমাদের গল্পটা বাস্তবেই রাখি। তুমি না বদলাবে না কখনো। আপনি থাকলে কেন বদলাবো? আমি থাকবো না চিরদিন। আমি তো আজকেই চিরদিন বানিয়ে ফেলেছি আপু। দিনগুলো একটার পর একটা এভাবে কেটে যাচ্ছে। ওরা দুজনেই জানে কিছু একটা হচ্ছে, কিন্তু কেউ স্বীকার করছে না। আরিয়ান মোটামুটি মুখ থেকে মাঝে মধ্যে ভুলে বলে ফেলতেছে তার অনুভূতির কথা। রাতে সুমের ফোনে মেসেজ আসলো। আপু, আজ আপনি অনেক চুপ ছিলেন। ক্লান্ত ছিলাম। আমি কি বিরক্ত করি আপনাকে? সব সময়। তাহলে কেন কথা বলেন আমার সাথে? অভ্যাস হয়ে গেছে বোধহয়। অভ্যাস নাকি টান? শুভরাত্রি আরিয়ান। শুভরাত্রি আপু, আবার কাল দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের বিকেল মানেই যেন একটা আলাদা গন্ধ। চারিদিকে ছেলে মেয়ের ভিড়। কেউ প্রেম করছে, কেউ ক্লাসে ঘুমাচ্ছে, কেউ ক্যান্টিনে চা খাচ্ছে, আর কেউ আবার কফি শপে গম্ভীর সাজে বসে রিসার্চ ডিসকাশন করছে। আর এইদিকে মিরাক্কেলভাবে সুমাইয়া ও আরিয়ানের দেখা যাচ্ছে। বলা ভালো, ভাগ্যই জোর করে তাদের একসাথে করে দিয়েছে। তুমি আবার এখানে কেন? হাসি চেপে, এই কফি শপটা তো পাবলিক প্লেস আপু, আপনাদের মতো রাজকীয়দের জন্য শুধু তো নয়।
তোমার এই মুখে আপু শব্দটা মানায় না। আমি জানি ভেতরে ভেতরে তুমি হাসতেছো, তাই না? আমি আমি তো বিনয়ী মানুষ। আপনার মতো সিনিয়র আপুকে দেখে শ্রদ্ধায় কফিও ঠান্ডা হয়ে গেল। তুমি কি আজকে ক্লাসে প্রেজেন্টেশনটা আবার আমার দিকে তাকিয়ে হাসছিলে? না না, আমি তো পাওয়ার পয়েন্ট স্লাইডে তাকাইছিলাম, আপনি সামনে ছিলেন। দোষটা স্লাইডের। তুমি আধা ঘন্টা ধরে দেখতেছি শুধু কফি নাড়তেছো। এটা কফি না আপু, ওটা একটা আর্ট। নাড়াচাড়া মানে জীবনের মিশ্রণ। তুমি কি সব জিনিসেই ফিলোসফি ঢুকাও নাকি? না, কিছু জিনিসে কফি ঢুকাই। তোমার মাথায় সমস্যা হয়ে গেছে, বুঝেছো? তোমারে পাবনা নিয়ে ভর্তি করা লাগবে। আমিও সেটাই মনে করি। বাইরে বৃষ্টি পড়ছে, কফি শপের কাছের গায়ে জল গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। অন্যরকম একটা পরিবেশ। তাদের কথোপকথন চলতে থাকে। মাঝে মাঝে বাইরে বজ্রপাতের আলো এসে দুজনের মুখে পড়ে, একজনের চোখে দুষ্টু ঝিলিক, আরেকজনের চোখে অবাক হওয়া হাসি। সময় থেমে যায় মনে হয়। এই বিলটা আমি দিয়ে দিচ্ছি। না না আপু, আমি ছোট মানুষ হলেও পকেটটা বড়। তোমার বড় পকেটের মধ্যে কি থাকে? চিন্তা, কফি বিল আর কিছু সিনিয়র আপুদের রাগ সামলানোর কৌশল। তুমি সত্যিই আলাদা একটা কেস। আমি জানি, তাই তো এখনো পুলিশ ধরে নাই। তুমি সবকিছু এভাবে হালকা করে ফেলো। জীবন কিন্তু সবসময় মজা না। হ্যাঁ, কিন্তু একটু মজা না থাকলে জীবনও কফির মতো শুধু তেতো। তুমি জানো আমি সাধারণ, এইভাবে কারো সঙ্গে কথা বলি না। তাহলে আমি ভাগ্যবান। তবুও চেষ্টা করো এখন থেকেই। ওকে, আচ্ছা আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? প্লিজ প্লিজ প্লিজ, না করবেন না। আচ্ছা ঠিক আছে, ডেকো। একবার বলাতেই মেনে নিলেন, খুবই অবাক হলাম। তাই নাকি? ভালো ভালো। তুমি এখনো হাসছো, তাই মনে হয় তোমার ভেতরে এখনো একটু আলো আছে। চিন্তামুক্ত থাকো, যা হবে দেখা যাবে। আর তুমি, তোমার ভেতরে কি আছে? অগোছালো চিন্তা, হাসির অভিনয়, আর কিছু মানুষ যাদের না চিনেও মন চায় পাশে রাখতে। তুমি বেশ দর্শন শিখেছো মনে হচ্ছে। না, শুধু মানুষ দেখি, লিখি না। তুমি কি লেখো? হ্যাঁ, মাঝে মাঝে কোড লিখতে লিখতে কিছু কথা বেরিয়ে আসে। একটা শোনাও না। তোমার চোখে আকাশ নীল, কিন্তু আমি তাতে হারিয়ে যাই। তুমি বলো দূরত্ব রাখো, আমি বলি দূরত্ব তোমার মতো লাগে। বৃষ্টি তো থেমে গেছে, তুমি বাড়িতে ফিরবে কিভাবে? বাসা খুব একটা দূর না, হেঁটেই চলে যেতে পারবো। আমি কিন্তু তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারি, আমার হাতে সময় আছে। থ্যাংক ইউ জুনিয়র বলার জন্য। যেহেতু কাছে যেতে পারবো না, সমস্যা নেই। আচ্ছা তাহলে সাবধানে যাবেন, এরকম মন মরা হয়ে চলবেন না। মন খারাপ থাকলে খারাপ দেখা যায়, ভালো লাগে না দেখতে। আপনার হাসি তো সুন্দর, আপনি সব সময় হাসবেন। ভার্সিটি থেকে সাজেক যাওয়া হচ্ছে। সেদিন বিকেলে পুরো ক্যাম্পাসটা যেন বন্যা গেছে আনন্দে। আনন্দে ব্যানার লাগানো, ডিপার্টমেন্টাল ট্যুর 2023 সাজেক ভ্যালি। প্রত্যেকের মুখে হাসি, কারোর হাতে ব্যাগ, কেউ গিটার, কেউ ক্যামেরা নিয়ে ঘুরছে। ভাই, সাজেক মানে তো মেঘের রাজ্য। আমি গিয়ে একটা মেঘ ধরে ফেলবো। মেঘ ধরবি? ওই মেঘ তোর মতো জুনিয়রদের গায়ে এসে বৃষ্টি হবে। সবাই হেসে উঠল। এইদিকে সুমাইয়া একপাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিল। গায়ে হালকা নীল রঙের জামা, হাতে একটা কফির কাপ। অসম্ভব সুন্দর লাগতেছে সুমাইয়াকে। সুমাইয়া এখনও সেই আগের মতো সিরিয়াস ক্লাসে টপ করে, মুখে কঠিন ভাব। তবে সে জানে না পুরো ডিপার্টমেন্টের ট্যুরকেই প্রেমের টিপ বানানোর প্ল্যান করছে। রাত 10টার দিকে ক্যাম্পাসের সামনে দুটো বড় বাস এসে দাঁড়ালো। সবাই ব্যাগ নিয়ে প্রস্তুত। কেউ গান বাজাচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ আবার চিপস খাচ্ছে। সবাই তো এসেছে, সময় মতো রওনা দিতে হবে, না হলে সাজেকে দুপুরে পৌঁছানো যাবে না। আপু আমি তো আছি, চাইলে আপনাকে মিস করতেও পারি না। তুমি না কম কথা বললে বেশি সুন্দর দেখায়। আপু আমি তো কণ্ঠ দিয়েই বাঁচি। সবার হেসে গড়িয়ে পড়ে যাবার মতো অবস্থা। সুমাই একটু বিরক্তি নিয়ে বাসে উঠে জানালার পাশে বসে গেল। আরিয়ানও ঠিক পেছনের সিটে যেন প্ল্যান করেই বসেছে। বাজছিল রাতের হাওয়া, জানালা দিয়ে ঢুকছে ঠান্ডা বাতাস, গান বাজতেছে চলে আয় বৃষ্টি সাজেকের পথে। তুই ওই আপুর পিছনে কেন?
ও কিন্তু সিনিয়র। সিনিয়র হোক, আমি তো রোল কল নিচ্ছি না, মনে লাগছে ব্যাস। জুনিয়রদের হাসাহাসি একটু কম করতে বলো, আমি ঘুমাবো। আপু, আপনি ঘুমান, আমি পাহারা দেব। আহারে, তোমাকে খুব দরকার, পাহাড়ে গিয়ে যেন হারিয়ে না যাও। ড্রাইভার ভাই চিৎকার করে বলল। সবাই নেমে যান। সাজেক এসে গেছে। বাস থামল একটা পাহাড়ের মোড়ে। চারিদিকে শুধু সবুজ আর সাদা মেঘ। দূর থেকে দেখা যায় কিছু কাঠের ঘর, টিনের ছাদে পানি জমে আছে। রিসোর্টের সাইনবোর্ডে লেখা কুড ভিউ রিসোর্ট। ভাই, মনে হচ্ছে স্বর্গে এসে নামছি। ধুর, তোর কথাই মেঘও লজ্জা পাবে। কোল্ড ভিউ রিসোর্ট। সবাই হাসাহাসি শুরু করলো। আরিয়ান ব্যাগ নিয়ে নামতে গিয়ে প্রথমে চোখে পড়ল সুমাইয়া হালকা সাদা শাল গায়ে রোদে দাঁড়িয়ে ফোনে কিছু হয়তো টাইপ করছে। পাশে দাঁড়িয়ে আছে ওর বান্ধবী নিশাত। আরে এই না আমাদের জুনিয়র তারকারা, সাজেকের রোদে রোদে পড়তেও এসেছে। আপু, রোদে পুড়লে চকচক হয়ে যায়, তাই এসেছি। এই যে রসিকতা, সকালে উঠেই শুরু করে দিলা। নিশাত, এদের কথা শুনলে একদিন তুই পাহাড়ে লাফ দিবি। আপনি থাকলে পাহাড়ও বাঁচাতে নামবে আপু। সবাই হেসে উঠল। সবাই আগে রিসোর্টে যাও, ফ্রেশ হও, তারপর ঘোরাফেরা করা যাবে। রিসোর্টটা যেন ছবির মতো কাঠের ঘর। বারান্দা থেকে দেখা যায় নীলচে দিকে মেঘের স্তর। গাছের পাতায় বৃষ্টি পড়ে ছোট ছোট শব্দ তুলছে যেন। রুমে সবাই ব্যাগ রেখে গিয়ে বারান্দায় দাঁড়ালো। সামনে মেঘের নদী বয়ে যাচ্ছে যেন। ভাই, মেঘ যদি ধরতে পারতাম, এক বালতি ভরে নিয়ে যেতাম। আমি তো একটা মেঘ আগেই পেয়েছি, সাদা কুর্তায়। কারো নাম বলিনি আপু, তবে যে বুঝবে সে হাসবে। কিন্তু সুমাইয়া হাসলো না। সে যে আছে এক দৃষ্টিতে পাহাড়ের দিকে। ওই দিন আর তেমন ঘোরা হলো না। সবাই ক্লান্ত, তাই রেস্ট নিতেছিল। পরের দিন সকালে ভোর 5টায় সবাইকে ডাক পড়ল। মেঘ দেখতেই উঠতে হবে। ঘুম যাওয়ানো মুখে সবাই বেরোলো। হালকা ঠান্ডা বাতাস, সামনে পাহাড়ি সারি সারি, দূরে সূর্য উঠেছে। হালকা ঠান্ডা বাতাস, সামনে পাহাড়ের সারি, দূরে সূর্য উঠেছে। মেঘের ফাঁক দিয়ে আলো আসছে, যেন কেউ আকাশ থেকে সোনালি পদ্মা নামিয়ে দিচ্ছে। আরিয়ান, ছবি তুলবে? অবশ্যই আপু, কিন্তু একটা শর্ত, এক ফ্রেমে সুমাইয়া আপুও থাকবে। থুর, আমি ছবি তুলতে ভালোবাসি না। তাইলে আমি ভালোবাসি বলে একবার দাঁড়ান। আহা, সিনিয়র জুনিয়রদের প্রেম প্রেম ভাব শুরু হয়ে গেল নাকি? নিশাত, চুপ কর। একটা ছবি ভাসছে। ছবিতে সুমাইয়া একটুখানি হাসি হাসি ভাব, অন্যদিকে আরিয়ান নতুন ছবি তো তুলে তো আর অন্যদিকে আরিয়ান ছবি তুলে তো পাগল প্রায়। শুনো, আজ বিকেলে আমরা হেলিকপ্টার পয়েন্টে যাব, ওখান থেকে পুরো সাজেক দেখা হবে। আপু, আমরা গেলে তো সাজেক আমাদেরই দেখবে। তোর আত্মবিশ্বাস পাহাড় থেকেও উঁচু। আপনি বললেই নিচে নেমে আসবো আপু। এই ছেলেটাকে কে নিয়ে এসেছে ট্যুরে রে? সবাই আবার হাসিতে ফেটে পড়ল। বাতাসে পাহাড়ের গন্ধ, চায়ের কাপে ধোয়া, আরিয়ানের দুষ্টু কথা, সবার মুখে হাসি। হ্যাঁ, এই ফুলগুলো দেখো কি সুন্দর। আপু, একটা ফুল তুললে কি পাহাড় রাগ করবে? না, কিন্তু আমি রাগ করব। প্রকৃতি নষ্ট করা ঠিক না। ঠিক আছে, তাহলে আমি ফুল না তুলে আপনাকেই দেখব। বাবা, কথার কি জাদু। থামবি তোরা? আচ্ছা ঠিক আছে, সবাই চুপ। ওরা পৌঁছালো হেলিপ্যাড পয়েন্টে। সামনে মেঘ, নিচে উপত্যকা, দূরে সূর্যাস্তের লাল আলো। সবাই ছবি তুলছে, চিৎকার করছে, কেউ গিটার বাজাচ্ছে। আরিয়ান এক পাশে দাঁড়িয়ে সুমাইয়ার দিকে তাকালো। সে চুপচাপ দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে। চুল উঠছে, চোখে সেই আগের মতো স্থিরতা। বিকেলে সবাই রিসোর্টে ফিরল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। সবাই বারান্দায় বসে কফি খাচ্ছে। নিশাত একটা গরম কম্বল গায়ে দিয়ে বলল, সাজেকে এসে বৃষ্টিতে কফি না খেলে ট্যুর অসম্পূর্ণ। একদম ঠিক, কিন্তু এই কফি যদি সুমাইয়া আপু বানাতেন তবে সম্পূর্ণতার উপরে মিষ্টি থাকতো। আমি না না কফি বানাতে পারি না, বুঝেছো? কি পারেন আপনি তাহলে? আমি কি পারি না পারি সেটা তোমাকে বলবো কেন? আর আমি কফি বানাতে পারি না, শুধু খেতে পারি। থাক, আর বলা লাগবে না। সাজেকের শেষ সকালটা ছিল অন্যরকম।
সূর্য উঠেছে একটু অলসভাবে, হাওয়া নরম, বাতাসে গাছের পাতা নাচছে। রিসোর্টের সামনে সবাই ব্যস্ত, কেউ ব্যাগ গুছাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার চা খাচ্ছে। সবাই জানে আজ ট্যুরের শেষ দিন, কিন্তু কেউই চায় না এই সকালটা শেষ হোক। ডক্টর মাহবুব স্যার চা হাতে এসে দাঁড়ালেন বারান্দায়, গলায় গামছা, মুখে সেই পরিচিত মৃদু হাসি। সবাই উঠে পড়ো, আজ শেষ দিন, বিকালে ফিরবো। কিন্তু সাজেকে এসেও যদি শুধু ছবি তুলে যায় তাহলে কিছুই শেখা হলো না। স্যার, আমরা শেখার জন্য এসেছি, তবে মেঘের বইটা এখনও খোলেনি। তুমি খুললে তাতে শুধু রসিকতা লেখা থাকবে। স্যার, আজ যদি সময় পাই একটা গ্রুপ ডিসকাশন করা যায়। চমৎকার আইডিয়া, পাহাড়ে বসে আলোচনা করব। এই তো পড়াশোনার আসল আনন্দ। সবাই অবাক হলো। সুমে আপু তো ট্যুরে সিরিয়াস। আরিয়ানও দূর থেকে তাকিয়ে বলল অন্য বন্ধুদের। এই জন্যই ওর প্রতি রাগ করতে পারি না ভাই। ওর সিরিয়াসনেসেও এক ধরনের আকর্ষণ আছে। তুই আসতে বল, স্যার শুনে ফেললে তো পাহাড় থেকে নামিয়ে দেবে। সবাই একটা পাহাড়ের ধারে বসলো। দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্য পড়ছে, চারপাশে পাখির ডাক। সাজেকের সৌন্দর্য আমাদের শেখায় একটা জিনিস, উঁচুতে উঠতে হলে শান্ত থাকতে হয়। দেখো, এই পাহাড় নিজের জায়গা ছেড়ে কারোর সাথে লড়ে না, তবুও সবার চেয়ে উঁচু। স্যার, আপনি বুঝছেন না, শান্ত থাকতে গেলেও ওর পাশে গেলে মন কেমনে জানি অশান্ত হয়ে যায়। দুপুরে সবাই বের হলো কংলাক পাহাড় দেখতে। রাস্তাটা কাদা, একটু বিপজ্জনক, কিন্তু দৃশ্যটা এমন যে চোখ সরানো যায় না। রাফি, তামিম, শাওন, নিশাদ সবাই দল বেঁধে মজা করছে। ভাই, এই পাহাড়ের নাম কঙ্কাল্লা কেন জানো? কারণ এখানে প্রেমে পড়লে মানুষ কঙ্কাল হয়ে যায়। সবাই হেসে উঠল। আপু, আপনি হাসলেন নাকি? আমি তো স্রেফ বাতাসে ধুলো পড়ে চোখ মুছলাম। তাহলে ওই ধুলোতেও হাসি আছে। আরে তোমাদের দুজনের কথা মিষ্টি কম না। নিশাত, তুই চুপ করবি নাকি? সবাই আবার হেসে ফেল। সাজেকে শেষ বিকাল, সবাই উঠল সবচেয়ে উঁচু ভিউ পয়েন্টে সূর্যাস্ত দেখতে। স্যারেরাও গেলেন, হাতে ক্যামেরা। রাফি গিটার নিয়ে, নিশাত সেলফি স্টিক নিয়ে। আজ কেউ কিছু লিখে রাখো মনে মনে। সাজেকের এই সূর্যাস্ত হয়তো একদিন মনে করাবে কত শান্ত ছিলে তখন। সবাই নীরব। আরিয়ান দাঁড়িয়ে আছে একটু দূরে, চোখে এক অদ্ভুত শান্তি, কিন্তু ভেতরে তোলপাড়। আজও ঠিক করেছে, আর দেরি না। সূর্য নিচে নামছে, চারপাশে লাল আভা। সবে ব্যস্ত ছবি তোলাই। আরিয়ান এগিয়ে গেল সুমাইয়ার দিকে। আপু, একটা কথা বলবো? হ্যাঁ বলো, তবে সংক্ষিপ্ত। সূর্যাস্ত মিস করতে চাই না। সূর্য মিস হলে আবার উঠবে, কিন্তু আপনি চলে গেলে হয়তো আমি আর নিজেকে খুঁজে পাবো না। সুমাইয়া তাকালো, মুহূর্তটা যেন থেমে গেল। সবাই দূরে, বাতাসে কুয়াশা, পাখি ডাক মিলিয়ে যাচ্ছে। আপু, আপনি জানেন আমি প্রথম দিন থেকেই আপনাকে দেখেই থেমে গেছি। আপনার সেই সিরিয়াস চোখ, কথা বলার ভঙ্গি, সব কিছুতেই আমি ডুবে গেছি। আমি বুঝি আপনি সিনিয়র, আমি জুনিয়র, তবু এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আর চেপে রাখতে পারলাম না। আমি আপনাকে ভালোবাসি সুমাইয়া আপু। কি বললে তুমি? আমি আপনাকে ভালোবাসি। তুমি কি পাগল নাকি? বাবা মা শিখায় নাই কিছু? আমি তোমার সিনিয়র, আমি তোমার টিচারদের মতো মানুষ। তুমি আমাকে এসব বলতেছো? থার্ড ক্লাস ছেলে। তুমি জানো এর মানে কি? তোমার কাছে এটা রোমান্টিক মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে অসম্মান। আমি অসম্মান করিনি আপু, শুধু অনুভবটা বলেছি। অনুভব? তুমি জানো আমি তোমার প্রজেক্ট গ্রুপে তোমাকে রেকমেন্ড করেছিলাম, কারণ ভেবেছিলাম তুমি দায়িত্ববান। আর আজ তুমি এসব কথাও বলছো? সবাই চুপ। নিষেধ কিছু বলতে গিয়েও থেমে গেল। আপু, আমি কাউকে অপমান করতে চাইনি, শুধু আমার মনের কথা বলেছি। আপনি চাইলে এখনই চলে যাব, কিন্তু আপু, এটা আজীবন মনে থেকে যাবে। তোমার মনে থাকলেও আমার কিছু যায় আসে না। তোমাকে আমি কখনোই কিছু বলিনি। ভাবছি হয়তো মজা করো, কিন্তু তুমি এমন তো হবে সেটা কখনো হবে না। তোমাকে দেখলে বোঝা যায় তোমার বাবা মা শিক্ষা দিতে পারেনি। আরিয়ান ঘুরে ওখান থেকে চলে গেল। বুকের ভিতর ঝড় বইছে, মনে মনে ভাবছে এটা আমি কি করলাম।
আমার মনে কথাটা আমার মনের ভিতর রাখা উচিত ছিল। কী কারণে যে বলতে গেলাম। অন্যদিকে সুমাইয়ার অনেক রাগ হচ্ছে। নিষাদ কিছু বলতে পারছে না, কারণ সুমাইয়ার রাগ সম্পর্কে ধারণা আছে। হয়তো ও ঠিকই বলেছে, আমি সীমা ছাড়িয়ে ফেলেছি, কিন্তু কিভাবে বলি? আমি তো চেষ্টা করেও ওকে মন থেকে সরাতে পারি না। পরদিন সকালে স্যার সবাইকে ডাকলেন। সবাই তৈরি, ফিরে যাবে আজ। সবাই ব্যাগ গুছাচ্ছে। সুমাইয়া দূরে দাঁড়িয়ে ফোনে কিছু টাইপ করছে, চোখে চোখ লালছে। আরিয়ান ওর দিকে তাকিয়ে চুপচাপ রইল। সাজেক তোমাদের অনেক কিছু শেখালো, তাই না? হ্যাঁ স্যার, মেঘে ঢেকে গেলে অনেক কিছু পরিষ্কার হয়। বাস ধীরে ধীরে নামছে সাজেক থেকে। কেউ ঘুমাচ্ছে, কেউ গান শুনছে, কেউ আড্ডা দিচ্ছে। শুধুমাত্র দুজন মানুষ কাছাকাছি থেকেও মনের কথা, দুই ভিন্ন জগতের বাসিন্দা। আরিয়ান চুপচাপ বসে, হেডফোনে মিউজিক বাজছে, কিন্তু কান কিছুই শুনছে না। সুমাইয়া সামনে চিটে জানালার দিকে মুখ করে। কেন এমন বললো ও? আমি তো কখনো সেইভাবে ভাবিনি। এখন সবাই যদি জানে তাহলে কি হবে? না, আমি এসব ভাববো না। আমি ওর মতো না। সবাই যার যার বাসায় চলে গেল। আরিয়ান একটু বিশ্রাম নিতে তার মা ঘরে ঢুকলো। এই যে বাবা, অবশেষে রাজা ফিরে এলো সাজেক থেকে। কোথায় আমাদের সেই পাহাড়ের ছেলে? বলো তো, কেমন কাটলো ট্যুরটা? ভালো আম্মু, খুব সুন্দর জায়গা, অনেক ঠান্ডা, মেঘে ঢাকা, মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে আছি। তাই নাকি? তাই তো তোর মুখটা এমন গম্ভীর লাগছে। আমি ভাবলাম সাজেক ঘুরে এসে হাসি খুশি হয়ে আসবি, দেখি উল্টোটা। না, কিছু না আম্মু, একটু ক্লান্ত শুধু। পাহাড়ে ওঠানামা, তারপর বাসে, লম্বা রাস্তা, শরীর একটু ধরেছে। শরীর ধরেছে নাকি মন ধরেছে? মানে? মানে আমি মা, বুঝি তো। তোর চোখের ক্লান্তি না, অন্য কিছু আছে। ট্যুরের নতুন কেউ ওকে পছন্দ হয়েছে নাকি? বাসায় আসার সময় একটা গ্রুপ ফটো প্রিন্ট করে নিয়ে আসছিল। পাশের টেবিলের উপর সে ছবিটা রাখা দেখলো। ওর বন্ধুরা পাহাড়ার পেছনে ফ্রেমে সুমাইয়া দাঁড়িয়ে আছে ওটা একটু দূরে। ওই মেয়ে কে রে ছবিতে? বেশ সুন্দর, শান্ত চেহারা। ও সিনিয়র ডিপার্টমেন্টে পড়ে, সবাই একসাথেই গিয়েছিলাম। তাই নাকি? তোর কণ্ঠে শুনে মনে হলো ওর নামটা উচ্চারণ করতে গিয়ে তোর বুকের ভেতর কাঁপুনি উঠল। আম্মু, তুমি নাটক লিখতে পারবা? মন পড়তে পারলে মায়েরা তোমাদের ছেলেদের বাঁচায় অনেকবার। এখন যা, ফ্রেশ হয়ে খেয়ে নে, কাল আবার ক্লাসে যাস। মুখে হাসি নিয়ে পাহাড়ের হাওয়া নিয়ে এসেছিস, সেটা যেন মনে থাকে। ঠিক আছে আম্মু, তোমার কথাই রাখবো। কয়দিন ঠিক টাইমে ক্লাসে গেল, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে সবাই জড়ো হলো ক্যান্টিনে। ভাই, আমাদের গ্রুপ প্রজেক্ট কবে শুরু করবি? কাল থেকে শুরু করব, তুই আগে টপিক ঠিক কর। ভাই, আমি তো ভেবেছিলাম তুই প্রেম শুরু করবি, প্রজেক্ট না। ওরে সারো, ও এখন দার্শনিক হয়ে গেছে। পাহাড় থেকে নেমে প্রেম ভুলে দর্শন শুরু করছে। ভাই, একটা কথা বলি, বল। ওর রাগের নিচে অন্য কিছু আছে মনে হয়। তুই এড়িয়ে যাচ্ছিস, কিন্তু ওর চোখে প্রতিদিন তোর নাম দেখি। না রে রাফি, আমি ঠিক করছি, এখন থেকে শুধু পড়াশোনা আর প্রজেক্ট। ওকে এড়িয়ে চলাই এখন সবচেয়ে ভালো। ভাই, এড়িয়ে গেলে মন ঠিক হয় না, বরং বেশি পড়ে। পড়তে দিলাম, একদিন ছাই হয়ে যাবে। এরপর একরকম চলতে থাকলো কয়েকটা দিন। আরিয়ান নিয়মিত ক্লাস করতেছে, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছে। একদিন সন্ধ্যায় রাফি ফোন দিল আরিয়ানকে। ভাই, আজ একটু আড্ডা দি না? ঠিক আছে, চল। রাফি, তামিম, আরিয়ান একসাথে ঘুরতে বের হয়। ভাই, তোর মন এখন সাইলেন্ট লাভার। লাভার শব্দটা বাদ দে, এখন শুধু সাইলেন্ট। কিন্তু তুই সত্যিই ভুলে যাচ্ছিস। ভুলে যেতে না পারলেও মনে রাখার দরকার নেই। দিনের পর দিন চলে যাচ্ছে এভাবেই। আরিয়ান দৈনিক ক্লাসে যাচ্ছে, কিন্তু আরিয়ানের জীবনে যেন কিছু একটা থেমে গেছে। সকালবেলা ক্যাম্পাসে এলো, আগের মতো আর আড্ডা মারে না। লাইব্রেরি কোণে বসে চুপচাপ বই দেখে, কিন্তু চোখ পড়ে না পাতায়। আরে ভাই, এই যে চুপচাপ লর্ড, কি অবস্থা? আজকে কফি শপে যাবি না? আজ না রে, মাথাটা ধরেছে একটু। মাথায় ধরছে না, মন ধরছে। মাথা ধরছে না, মন ধরছে। সাজেকের মেঘ নাকি এখনো বুক থেকে নামছে না, সত্যি নাকি?
ঠিকই ধরেছিস। ওর চোখ দেখ। আমরা বন্ধুরা এখন মেঘ বিশ্লেষক, বুঝছিস? তোরা না পাগল, সব জায়গায় প্রেম খোঁজা ভালো না বৎসরা। আজকে না হয় বাদ দিলে, কিন্তু কালকে কিন্তু না হবে না। তোমাকে ঠ্যাং ধরে নিয়ে যাব। আচ্ছা সমস্যা নাই, কালকেরটা কালকে দেখা যাবে। বন্ধুরা উঠে চলে গেল। আরিয়ান কিছুক্ষণ ধরে বসে রইল ওই জায়গায়, উদাসীন হয়ে কি যেন ভাবছে। বাসায় চলে গেল। রাতে হঠাৎ অনেক জ্বর আসলো। আরিয়ানের আম্মু গ্রামের বাড়িতে গেছেন, ফোনটা পড়ে আছে বিছানার পাশে। তানিমের কল আসছে বারবার, কিন্তু রিসিভ করছে না। চোখে আলো সহ্য হচ্ছে না। সন্ধ্যায় দরজায় ঠকঠক শব্দ। বাসায় কেউ আছেন? কে? আরে মামা, আমি তামিম, দরজা খোলো। আচ্ছা মামা, ওয়েট, খুলতেছি। এতগুলো ফোন দিলাম, ফোন ধরিস না কেন? এত কেমন দেখাচ্ছে কেন? চোখ ঠোক পুরো লাল হয়ে আছে। শরীরে জ্বর আসছে ভাই, আম্মু গেছে আবার গ্রামের বাড়িতে, তাই সব কিছু একা একাই করতে হইতেছে। তো তোরে এতগুলো দিন ফোন দিলাম, ধরলি না কেন? আগে বললে তো আমি আগে আসতাম। ভাই ওই শক্তিটা পাই নাই, শরীর খুবই খারাপ। ভাই তোর জ্বর দেখে তো মনে হচ্ছে না যে তোর নর্মাল জ্বর আসছে। আমার তো মনে হয় ডেঙ্গু হচ্ছে। চল হসপিটালে যাই। আরে না, হসপিটালে যাওয়ার দরকার নেই। কিভাবে যাবেন? সমস্যা নেই। যাওয়ার দরকার নেই মামা, তোর হাত পা দেখতেছিস ঠান্ডা হয়ে গেছে। আমি রাফিকে ফোন দিতেছি, ওই আসুক। তামিম রাফিকে ফোন দিল। কি রে, কই তুই? এই তো মামা, বাসায়। তুই কোথায়? আমি তো আরিয়ানের বাসায় আসছি। ওর তো অনেক জ্বর, আন্টিও বাসায় নেই। কি বলছো? আচ্ছা তুই তাহলে থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে আয়। রাফি পাশে আসলো। তামিম আর রাফি জোর করে ওকে শার্ট প্যান্ট পরালো, মুখে মাস্ক আর একটা চাদর দিয়ে দিল। আরিয়ানের চোখ বন্ধ হয়ে আসছে। ওকে ধানমন্ডির হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পেশেন্টকে দ্রুত ওয়ার্ডে নিয়ে যান, প্রেশার খুবই লো। ডাক্তারের কথায় আরিয়ানের ব্লাড টেস্ট, স্যালাইন সব কিছু শুরু হয়ে গেল। অন্যদিকে তামিম আরিয়ানের আম্মুকে ফোন দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কে? আন্টি আমি হচ্ছি আরিয়ানের ভার্সিটির বন্ধু। হ্যাঁ বলো। আন্টি আরিয়ানের তো অনেক জ্বর, ওকে নিয়ে হসপিটালে আসছে। কি বলতেছো তুমি? ও তো আমাকে ফোনও দিল না। আচ্ছা বাবা, আমি কালকেই আসতেছি। আচ্ছা আন্টি, আপনি প্লিজ চিন্তা করবেন না। আচ্ছা বাবা। কিরে, আন্টিকে ফোন দিলি? হ্যাঁ, আন্টি বললো কালকে আসবে। পরদিন সকালে আরিয়ানের মা ঢাকায় পৌঁছালেন। চোখে ঘুম নেই, মুখে আতঙ্ক। হাসপাতালের করিডর দিয়ে ছুটে এলেন ওয়ার্ডে। ঢুকে ছেলেকে দেখে একদম থমকে গেলেন। আমার ছেলে এভাবে পড়ে আছে কেন? কি জন্য যে গ্রামে গেলাম ওকে বাসায় একা রেখে? আন্টি আমরা ছিলাম, রাতে হঠাৎ বেশি জ্বর ওঠে। এরকমভাবে দুদিন কেটে গেল। রাত গভীর। হাসপাতালের জানালা দিয়ে বৃষ্টি পড়ছে। মা ছেলের কপালে ভেজা কাপড় রাখছেন। ওদিকে রাফির কাজ ছিল, তাই রাফি পাশে চলে গেছে। 2 দিন ধরে তামিম সবসময় ছিল পাশে। সকাল হতে ডাক্তার আসলো। রোগীর শরীরে ডেঙ্গুর প্রভাব আছে, কিন্তু স্থিতিশীল, টেনশন নেওয়ার কিছু নেই। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ওগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা ঠিক আছে। আন্টি আমি তো 2 দিন ছিলাম, আমারও শরীরটা একটু খারাপ লাগতেছে। আর বাসা থেকেও আমার ফোন দিয়েছিল, আমি আজকেই যাই। আমি রাফিকে বলে দিয়েছি, ও আসবে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও। আচ্ছা আন্টি। এরকম অনেকক্ষণ চলে গেল। এরই মাঝে রাফি চলে আসলো। আন্টি আজকে আমি লাইট শিফটে থাকি, আপনি রেস্ট নিন। না বাবা, আমি কোথাও যাব না। ও ঘুমাক, আমি ওর পাশেই থাকতে চাই। এদিকে ক্যাম্পাসে সুমাইয়া প্রতিদিন খোঁজ নিচ্ছে গোপনে, তবু কেউ কিছু বলছে না। ওর ভেতরে অস্থিরতা জমে উঠছে। আরিয়ানকে দেখছি না আজকে অনেক দিন। ও কেমন আছে জানো? আরিয়ান? না আপু, জানি না, হয়তো গ্রামে গেছে। গ্রামে? তুমি কি শিওরভাবে জানো? না আপু, আপনাকে তো শিওরভাবে বলতে পারতেছি না, কারণ হচ্ছে ওর সাথে আমার যোগাযোগ হয়নি। ফোন দিয়েছিলাম বাট ধরেনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি কিছু জানলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে আপু, আমি জানলে আপনাকে জানাবো। রিফাত চোখ নামিয়ে ফেল। ও প্রতিজ্ঞা করেছে আরিয়ানের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলবে না। আরিয়ান স্পষ্ট বলে দিয়েছে, আমার খোঁজ নিতে এলে কাউকে কিছু বলিস না। হাসপাতালের ওয়ার্ড। তখন রাত 2টা। রুমের হালকা আলো। আরিয়ান ঘুমাচ্ছে। মা চুপচাপ বসে কুরআন পড়ছেন। দরজার পাশে রাফি ও তামিম ঘুমিয়ে আছে চেয়ারে। এর মধ্যে নার্স বলল, রোগীর প্রেশার এখন স্বাভাবিক, চিন্তা করবেন না।
আলহামদুলিল্লাহ। পরের দিন সকালে রোদ পড়েছে জানালায়। আরিয়ান চোখ মেলে দেখল মা পাশে বসে আছে, স্যালাইন চলছে, মাথা ভারী। মা, তুমি এলে কবে? তুই আমাকে বলিসনি কেন এত অসুস্থ? তুই কি আমাকে একটা বারো ফোন দিতে পারতি না? আম্মু, আমি ভাবছি নর্মাল জ্বর, ঠিক হয়ে যাবে নে। আর তুমি টেনশন করবে তাই আমি তোমাকে জানাই নাই। আর কখনো যেন এমন না হয়। আচ্ছা ঠিক আছে আম্মু। বিকেলের দিকে রাফি তামিমকে ফোন দিয়ে বলল, ভাই মনে হয় আজ ডেঞ্জারাস কিছু হবে। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে আই। অন্যদিকে একই সময়ে ক্যাম্পাসে আরেকজনের মনটা কেমন যেন ভারী হয়ে আছে। কি অবস্থা তামিম? আরিয়ানের কোনো খোঁজ পেলে? জি আপু, ও একটু ব্যস্ত। ব্যস্ত মানে? প্রজেক্টও তো শেষ, কাজেও ক্লাসেও আসে না, ফোনও বন্ধ, কি হয়েছে ওর? জানি না আপু, হয়তো একটু বিশ্রাম নিচ্ছে। তোরা কিছু লুকাচ্ছিস মনে হচ্ছে। ওকে কিছু হয়েছে নাকি? না আপু, এমন কিছু না। আপনি টেনশন নিয়েন না, ও ভালো আছে। জানো, ভালো থাকলে মানুষ এভাবে হারিয়ে যায় না। আরিয়ানদের বাসায়। বেটা একটু স্যুপ খেয়ে নে, ডাক্তার বলেছে প্রোটিন নিতে হবে। ঠিক আছে মা, খাচ্ছি। ভাই, সুমে আপু আজ আমাদেরকে 3বার ফোন করেছে। ও জানে কিছু একটা হয়েছে। আমাদের কিছু বলা ঠিক না। আরিয়ান চায় না এখন কেউ জানুক। বলিস না কিছু, ওর নিজের জীবন আছে। আমি না থাকলেই হয়তো শান্তিতে থাকবে ওর। ভাই, তুই যেভাবে ভাবছিস ব্যাপারটা আসলে তেমন না। না রে, এখন আমার দরকার একটু শান্তি, পরে দেখা যাবে সব। দিন কেটে যায়, শরীর একটু একটু করে ভালো হয়, কিন্তু মনে যে ঘাপ পড়েছে সেটা সেরে উঠতে চায় না। অন্যদিকে সুমে প্রতিদিন আরিয়ানকে খুঁজে বেড়াচ্ছে। এক সপ্তাহ পর। ভাই, ডাক্তার বলেছে এখন একদম ঠিক। তুই কাল থেকে চাইলে একটু বাইরে হাঁটতে পারিস। দেখি কি করা যায়। কে ফোন দিয়েছে? রাফি, ওরা বলছে একটু পরে আসবে। দেখো আম্মু, কেমন শান্ত সকাল। আগে এই সময়ে ক্লাসে থাকতাম, এখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে। এই নে তোর প্রিয় লেবু চা, সারাদিন জানালার পাশে বসে থাকিস না। মা, বাইরে যেতে ইচ্ছে করছে না, সবাই থাকবে, প্রশ্ন করবে, ভালো লাগে না। সবই তো তোরই মানুষ, একটু বাইরে গেলে মনটা ফুরফুরে হবে। তুই কেমন যেন চুপচাপ হয়ে গেছিস। ঠিক আছে মা, শুধু মাথাটা একটু ভার লাগে। আরিয়ানের দরজায় টোকা। ভাই দেখ কে এসেছে। হাসপাতাল থেকে এখনো এক্সকিউজ নিচ্ছিস নাকি? আমরা তো ভাবছিলাম তুই এখনো স্যালাইন নিচ্ছিস। আহা, একদম ভালো আছি ভাই, শুধু এখন কুকুরের মতো বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম ঠিক আছে, কিন্তু এখনো ক্লাসে ফিরছিস না কেন? আপুরা তো তোকে মিস করছে। সবাই নয় রে, কেউ কেউ তো আমার না থাকাতেই স্বস্তি পায়। সুমে আপুর কথা বলছিস? কিছু না ভাই, ওর নাম আনিস না এখন। কিছুক্ষণ পর দরজায় টোকা। এদিকে সুমে ক্যাম্পাসে সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে আরিয়ান কোথায়। সুমে, আরিয়ানকে কয়দিন দেখেছিস? না তো, প্রায় এক সপ্তাহ হলো আসে না। ফোন করেছিস? হ্যাঁ, কল যায় না, বন্ধই দেখায়। তামিম আর রাফির কাছেও জানতে চেয়েছিলাম, ওরা কিছু বলে না। তুই তো ওকে দেখতে পারতি না, হঠাৎ এত খোঁজ নিচ্ছিস কেন? আমি না, এমনি জিজ্ঞেস করছিলাম, জুনিয়র তো, যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে, এমনি নাকি? সুমাইয়া কফি শপের এক কোণে বসে আছে, হাতে ফোন, স্ক্রিনে একটাই নাম আরিয়ান। ফোনটা বারবার ডায়াল করে কিন্তু সুইচ অফ। কপিটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, নিয়ে যান। সুমাইয়া কফি শপ থেকে ক্যাম্পাসের মাঠে যায়, তখন তামিম আর রাফির সঙ্গে দেখা হয়ে যায়। তোমরা এখানে বসে আছো? শোনো, আরিয়ান কোথায়? তোমরা কিছু না কিছু জানো, আমি নিশ্চিত। আপু, আমরা কিছু বলার মতো অবস্থায় নেই। মানে কি? ও কি ভালো নেই? ও ভালো আছে আপু, শুধু এখন একটু রেস্ট নিচ্ছে। রেস্ট নিচ্ছে মানে? কোথায়, বাসায়? অসুস্থ নাকি? আপু, দয়া করে কিছু জিজ্ঞেস করেন না, ও এখন চায় না কেউ জানুক। তোমরা কেমন বন্ধু? ও যদি সমস্যায় থাকে তোমরা কিছু বলবে না? ও চেয়েছে আমরা কিছু না বলি, তাই চুপ আছি। ঠিক আছে। পরদিন সকালে আরিয়ানের বাসায়। ভাই, আপু খুব চিন্তায় আছে, গতকাল প্রায় কান্নাই করে ফেলেছিল। ওর চিন্তা করার কিছু নেই।
তুই বুঝিস না ভাই, ও এখন তোর জন্য ভাবছে সত্যি। ও তো আমাকে পাত্তাই দিত না আগে, এখন হঠাৎ কেন? সব বন্ধু সবসময় নিজের অনুভূতি চিনতে পারে না। আরিয়ান, নাস্তা করে নে, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে মা, তোরা কিছু বলিস না ওকে নিয়ে, আমি নিজেই ঠিক করব কখন দেখা দেব। পরদিন সকালবেলা ঘড়ি কাটায় সকাল 8টা ছুঁয়েছে। মা দরজায় টোকা দিলেন। ওই শোন, ক্লাসে যাবি না আজও? আজ না মা, মাথা ভার লাগছে। তুই প্রতিদিনই একই কথা বলিস। শরীর তো ঠিক, তাহলে? ঠিক আছে মা, কিন্তু মনটা যাচ্ছে না, একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নেই, কিন্তু এমনভাবে নিজেকে গুটিয়ে রাখিস না। বাইরের দুনিয়াটা ভুলে গেলে চলবে না। বিকালে তামিম ও রাফি আসলো। ভাই, আর কতদিন ক্যাম্পাসে যাবে না? সবাই খুঁজছে তোকে। সবাই মানে? সবাই মানে? বিশেষ করে কেউ একজন। মানে? মানে সুমাইয়া আপু প্রতিদিন জিজ্ঞাসা করে ওকে দেখেছো। আমরা বলি না, তবুও আবার পরের দিন জিজ্ঞাসা করে। ওকে কিছু বলিস না, আমার এখন শান্তি দরকার। ভাই, শান্তি সবসময় চুপ করে থাকলে আসে না, কখনো মুখোমুখি হতে হয়। আমি ঠিক করব কখন যেতে হবে, কখন দেখা দিতে হবে। ঠিক আছে ভাই, কিন্তু দেরি করো না। কখনো মানুষকে হারিয়ে ফেললে আর পাওয়া যায় না। ওরা চলে গেল ঘরে। নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান জানালার দিকে তাকিয়ে দেখলো রোদ্দুরটা আস্তে আস্তে ঢলে পড়ছে। একটা দীর্ঘশ্বাস পেল, তারপর বিছানায় শুয়ে পড়ল। অন্যদিকে সুমেয়া ক্লাসে বসে আছে। শিক্ষকের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু ওর মন কোথাও নেই। পাশে মেহরিন ফিসফিস করে বলল, এই শোন, তুই আবার চিন্তায় পড়ে আছিস না? না, মানে আজও ওকে দেখলাম না। তুই যেভাবে খুঁজে যাচ্ছিস সবাই বুঝে ফেলবে কিছু একটা আছে। ও যদি কিছু হয়ে থাকে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই চাস আমি তামিমের কাছ থেকে জেনে নিই? না না, ওদের কিছু বলবি না, ওরা কিছু বলতে চায় না, আমি নিজেই বুঝে নেব। বাইরে হালকা বৃষ্টি, জানালার কাছে ফোঁটা পড়ছে একটার পর একটা। ঘরের আলো মিলান। পাশের টেবিলে ওষুধের পাতা অর্ধেক খাওয়া, এক কাপ চা। আরিয়ান চুপচাপ বসে আছে। মায়ের পায়ের শব্দ শোনা গেল দরজার ওপাশ থেকে। তোর মুখটা কেমন মলিন দেখাচ্ছে রে, কেমন লাগছে? ভালো আছি মা, শুধু একটু মাথা ভার। যাই হোক, সবার থেকে দূরে সরে যাস না, এখন একটু ঘুমিয়ে নে। আচ্ছা মা। সুমাইয়া আজও ক্লাসে গেছে, কিন্তু মনটা কোথাও নেই। সবাই গ্রুপে মজা করছে, হাসছে, কিন্তু ওর মনে কোনো হাসি নেই। এই, আজ থেকে ওকে দেখিস না। না রে, আজও না। কেউ বলে অসুস্থ, কেউ বলে ট্যুরে গেছে, কেউ কিছু ঠিকঠাক বলে না। তুই জানিস রাফি আজকে এসেছে? ও কি জিজ্ঞেস করবি? না, ওদের মুখেও উত্তর পাবো না। জানি ওরা ওর বন্ধু, কিন্তু ওর গোপনীয় রাখে ওরা। মেহরিন কিছু না বলে চুপ করে গেল। সুমেয়া জানালার বাইরে তাকিয়ে রইল। সন্ধ্যার দিকে হঠাৎ রাফির দেখা হলো। রাফি, প্লিজ আর কিছু লুকাস না, বল আরিয়ান কই? চোখ নামিয়ে আপু, ও এখন ভালো আছে, কিন্তু ক্লাসে আসবে না কিছুদিন। কেন, ওর কিছু হয়েছে আমার জন্য? আমি কিভাবে বলবো আপু? প্লিজ ভাই বল, নাটক করিস না। আপু, আমার একটু তাড়া আছে আজকে, তাড়াতাড়ি বাসে যেতে হবে। আজকেও বললি না? আচ্ছা ঠিক আছে। রাফি চলে গেল। সুমাইয়া দাঁড়িয়ে রইল। বাতাসে চুল উঠছে আর চোখের কোণ দিয়ে জল পড়ছে। বুকের ভেতর যেন চিনচিন ব্যথা করতেছে। 3 সপ্তাহ পর প্রথমবার আরিয়ান ক্যাম্পাসে ঢুকেছে। ব্যাগটা কাঁধে ঝুলছে। চোখে একটা অদ্ভুত শান্তি, কিন্তু মুখে হাসি নেই। গেটের সামনে তামিম আর রাফি দাঁড়িয়ে। দুজনেই চমকে উঠল। এ ভাই, অবশেষ রাজা ফিরেছে। এই যে মানুষটা হারিয়ে গেছিল, সে আবার মাটিতে নেমেছে। তোরাও না অত নাটক করিস না, আমি তো মরি নাই এখনো। মরিস নাই, কিন্তু আমাদের পাগল করে ছাড়ছিস। তুই না থাকলে পুরো আড্ডার দলটা একদম শুকনো হয়ে যায়। চল ক্যান্টিনে যাই, অনেক দিন পর চায়ের গন্ধটা নিতে ইচ্ছা করছে। বিজনেস ডিপার্টমেন্টের করিডোর দিয়ে হাঁটছে সুমাইয়া। ওর হাতে নোটবুক, কিন্তু চোখ অন্য কোথাও। প্রতিটা কোণায় খুঁজছে একটাই মুখ। হঠাৎ ক্যান্টিনের ভেতর থেকে ভেসে আসে হাসির শব্দ। ওর পা থেমে যায়।
চোখটা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে যায় কাছের ওপারে। সেখানে আরিয়ান বসে আছে, মুখে হালকা দাড়ি, চোখে একরকম ক্লান্তির ছাপ, কিন্তু এখনও আগের মতোই হাসি। তামিমের সঙ্গে গল্প করছে, চা খাচ্ছে, হাসছে, যেন কিছুই হয়নি। ওই দেখ সিনিয়র আপু আসতেছে, সবাই চুপ থাক। আরিয়ান এখনো যায় না কে আসছে। এই যে নাটক করিস না রে, কাকে দেখলি এমন? পিছনে ঘোর। আরিয়ান ঘুরে তাকাতেই চুপ, দুজনের চোখে চোখ। সেকেন্ডের ভেতর পুরো ক্যান্টিনের শব্দ যেন মিলিয়ে গেল। সুমাইয়া ধীরে ধীরে এগিয়ে আসে। অনেক দিন পর এলেন মিস্টার আরিয়ান। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, কিছু কাজ ছিল। শুনেছিলাম অসুস্থ ছিলে। হুম, এখন ভালো আছি। তবু একটা ফোন করতে পারতে। আমরা চিন্তায় ছিলাম। চিন্তার কিছু ছিল না, আমার যত্ন নেওয়ার মানুষ আছে আপু। তামিম, আরেকটা চা দিবি? সুমাইয়া ওখান থেকে নীরবে চলে গেল ওর বন্ধুদের কাছে। তুই ওর সঙ্গে কথা বলি, কেমন রিয়াকশন? হ্যাঁ, তুই কি সত্যি ওকে ভুলে যেতে পারবি? চিন্তা করছি, কিন্তু কেউ যদি প্রত্যেক দিন সে একই রাস্তায় হাঁটে যেখানে আগে দুইজন একসাথে হাঁটতো, ভুলে থাকা কি সম্ভব? চুপ হয়ে গেল সব কিছু। সময় যেন কেমনভাবে মানুষকে পাল্টে দেয়, সেটা কেউ আগে থেকে বুঝতে পারে না। একদিন যে ছেলেটা এক মুহূর্তে কাউকে দেখে মুচকি হাসতো, আজ সেই ছেলেটা একই মুখ দেখে মুখ ঘুরিয়ে নেয়। এটাই হয়তো ভালোবাসা আর দূরত্বের মাঝখানে সূক্ষ্ম ফাঁক। রাতের বেলা আরিয়ান টেবিলে বসে আছে, কিন্তু মনোযোগ নেই। ল্যাপটপ খোলা, স্ক্রিনে নোটস, তবু চোখে শুধু একটাই মুখ। ক্লাসে গেলি আজ? হুম, গেলাম। তোকে একটু ফ্রেশ লাগছে আজ, হাসিটাও। কি ব্যাপার, কেউ কিছু বলেছে নাকি? কেউ কিছু না মা, শুধু পুরনো ছায়া সামনে এসেছিল। ছায়া নয় রে, হয়তো আলো। তুই চিনতে চাস না বলেই ছায়া মনে হচ্ছে। মা চলে যাই, আরিয়ান জানালার বাইরে তাকায়, যাদের আলো ঘরে এসে পড়ছে। ওর মনে হয় যদি সত্যি আলো হয়, তবে কেন এত দূরে? চারপাশে আলো ঝলমল করছে, ফুলের গন্ধে বাতাস ভারী। বিয়ের স্টেজে সিনিয়র আপু, তার নাম রেশমা আপু, যিনি একসময় ডিপার্টমেন্টে খুব জনপ্রিয় ছিলেন। সবাই ওকে ভালোবাসত। সুমাইয়া আর আরিয়ান দুজনেই ওর ঘনিষ্ঠ ছিল। রেশমা আপুকে আজ সত্যিই রাজকন্যার মতো লাগছে। আসলেই আপুকে অনেক সুন্দর লাগতেছে। তামিম, রাফি, আরিয়ান সবাই স্টেজে এসেছে। আরিয়ান কালো পাঞ্জাবি, সাদা পায়জামা পরে ঢুকলো। হালকা পেছনে চুল হালকা পেছনে আঁচড়ানো, হাতে ঘড়ি চকচক করছে। এই ভাই, আজ তো একদম হিরো মুডে। কাউকে ইমপ্রেস করার চিন্তা আছে নাকি? চিন্তা না, বাস্তবায়ন করব ভাবছি। মুচকি হেসে বলল, ভাই কারোর সামনে বেশি বাড়াবাড়ি কইরো না। ও সোজা গিয়ে বসলো কর্নারে, যেখানে দুইটা মেয়ে হাসাহাসি করছিল। একজনের নাম নিশিতা, আরেকজন সাবা। ওরা অন্য ডিপার্টমেন্টের। তুমি এভাবে বললে এখন লজ্জা পাচ্ছি। লজ্জা নাকি অভিনয়? দুইটাই। তোমরা আজ কেমন লাগতেছো বুঝতে পারতেছো? দুইজন রাজকন্যা একসাথে এসেছো মনে হচ্ছে। আয় হায়, ওপাশ থেকে সব কিছু দেখছে সুমাইয়া, দেখে মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। কিরে, তো কেমন লাগতেছে কেন? মন খারাপ? মন খারাপ না, কেবল বুকটা ভারী লাগছে। ওকে দেখেছিস? দেখেছি, কিন্তু ওর চোখে আমি নাই। সবাই ছবি তুলছে, গানের তালে তালে নাচ শুরু হয়েছে। ডিজে গান বাজছে, চারপাশে রঙিন আলো ঘুরছে। আরিয়ান এখন হাসতে হাসতে নিশিতার সঙ্গে নাচছে। সে মাঝে মাঝে সাবাকে টেনে নিচ্ছে, হাসছে, তালি দিচ্ছে, যেন জীবনের সব চিন্তা ভুলে গেছে। ভাই বেশি বাড়াবাড়ি করো না, ও দেখতেছে। দেখুক, ওর কি যায় আসে। ভাই তুই এখন যা করছিস, ওর বুক ফেটে যাচ্ছে, এ কথা জানিস? বুক ফাটলে ভালো, আমিও একদিন কেঁদেছিলাম ওর জন্য। গান থেমেছে, বরকনে স্টেজে বসেছে। সবাই ছবি তুলছে, হাসছে, শুভেচ্ছা জানাচ্ছে। সুমাইয়া এগিয়ে গেল স্টেজে রেশমা আপুকে শুভেচ্ছা দিতে। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল আরিয়ান। দুজন এক মুহূর্তের জন্য পাশাপাশি হলো। আরিয়ান, বলো আপু। কিছু না। ও চোখ নিচু করে স্টেজে উঠে যায়। আরিয়ান পেছনে তাকায় না। ভাই তুই কষ্ট দিচ্ছিস নিজেরে, বুঝতেছিস না? কষ্ট দেওয়া শিখে গেছি তামিম, এখন শুধু অভিনয় বাকি।
বিয়ের কার্যক্রম প্রায় শেষ, সবাই যার যার মতো বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পাসে বৃষ্টি হয়েছে, বৃষ্টি একটু আগে থেমেছে। চারপাশে ভেজা ঘাসের গন্ধ, বাতাসে সোদামাটির মিষ্টি সুবাস। আরিয়ান আজ ক্লাস শেষে তামিম, রাফি, মাহিনদের সঙ্গে চা খেতে এসেছে। ভাই বিয়ের পর থেকেই তো তোরে দেখি পুরো আলাদা মুডে, কি খবর? এই যে নিশিতা, সাবা, ওদের নাম শুনলে তোর মুখে হাসি আসে। ভাইরা, এসব পুরান কথা বাদ দে, এখন শুধু প্রজেক্টের চিন্তা কর। তোর প্রজেক্ট তো মনের ভেতরে, তুই যে এখনও সুমাইয়ের প্রজেক্ট থেকে গ্র্যাজুয়েট হতে পারিস নাই। সবাই হেসে উঠল। পাশ থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে সুমাইয়া, চোখে একরাশ দৃঢ়তা ও সরাসরি এসে আরিয়ানের সামনে দাঁড়ায়। 1 মিনিট কথা আছে তোমার সঙ্গে। আচ্ছা ভাই, আমরা যাই, তোমরা গল্প করো। সবাই উঠে চলে গেল। তুমি আজকাল অনেক ব্যস্ত তাই না? পড়াশোনায় ব্যস্ত, আর ফালতু জিনিসের সময় নষ্ট করি না এখন। ফালতু? ভালোবাসা তোমার কাছে ফালতু? যখন সেটা সম্মান হারায় তখন হ্যাঁ, ফালতুই হয়ে যায়। তাহলে তুমি ভাবো আমি তোমাকে অসম্মান করছি? তুমি কি করনি? তুমি জানো না আমি কতটা চেষ্টা করেছি নিজেকে বোঝানোর। তুমি জানো না আমি কেমন কেঁদেছি, তোমাকে পাগলের মতো খুঁজেছি। সুমাইয়া, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ভালোবাসা জোর করে নয়, অধিকার দিয়ে রাখতে হয়। তুমি যেদিন সাজ্জাকে আমাকে প্রপোজ করেছিলে সেদিন তো জোর ছিল না, শুধু ভালোবাসা ছিল। আজ যদি আমি সেই ভালোবাসার উপর নিজের অধিকার চাই, তাতে দোষ কোথায়? তুমি যা করছো সেটা ঠিক না। আমি কাউকে অধিকার দিতে পারবো না। তুমি দিতে না চাইলেও আমি ছিনিয়ে নিব। তুমি যেভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজ আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে বলছি তুমি আমার, কেবল আমার। সুমাইয়া এ কথা বলে চলে গেল। আরিয়ান ওখানে দাঁড়িয়ে রইল। তামিম, রাফি, আরিয়ান বসে আছে টেবিল ঘিরে, চা সিঙ্গারা, কথাবার্তা চলছে। ভাই শুনোস, সুমাইয়াপু নাকি এখন তোর ক্লাসে প্রেজেন্টেশন টিমে? হ্যাঁ, ভাগ্য খারাপ তো আমার। ভাগ্য খারাপ না ভাই, ভাগ্য খুব ভালো। এখন তোর খাতা চেক, প্রজেকশন সব আপু নিজে দেখবে। চুপ কর রাফি, অত মজা দেখাস না। এমন সময় পেছন থেকে সুমাইয়ার কণ্ঠ। সবাই পিছনে ফিরে তাকালো। তোমরা কি এত গম্ভীর আলোচনা করছো? বলো দেখি। আপু, আমরা বলছিলাম আপনি না থাকলে আরিয়ান খুব শান্তিতে থাকে। ও তাই নাকি? তাহলে শান্তিটা ভাঙা দরকার। এই আপু, একটু শান্তিতে থাকতে দিন না, সারাক্ষণ খোঁচা খাওয়া লাগে। তোমার শান্তি আমি নিতে আসিনি, তোমার স্ট্রেস নিতে এসেছি। কালকে প্রেজেন্টেশন আছে, এখনো স্লাইড শেষ করনি। আমি ঠিক করে ফেলবো, এত চিন্তার কিছু নাই। তুমি করবে মানে কাল সকাল 8টার আগে আমি করে ফেলবো। সন্ধ্যায় ক্লাস শেষ হওয়ার পরে সুমাইয়া আরিয়ানকে দেখে দৌড়ে ওর সামনে যায়। তুমি আজকাল আমায় এড়িয়ে চলছো কেন? তুমি বুঝতে পারছো না, আমার একটু স্পেস দরকার। স্পেস না, অজুহাত। তুমি আমার থেকে পালাচ্ছ। বিকেলে রোদটা কেমন যেন কাটছে। গাছের নিচে বসে আছে আরিয়ান, পাশে তামিম আর রাফি। তারা আড্ডা দিচ্ছে, হাসি ঠাট্টা চলছে। এই ভাই, আপু আজকে ক্লাসে তোকে খুঁজতেছিল। তুই লুকায়া থাকিস কেন? আপু না আসলে ডিপার্টমেন্ট ফাঁকা লাগে। সব কিছুতে একটা সীমা থাকা দরকার, বুঝলি? মানে? কেউ যদি প্রতিদিন তোর পেছনে ঘুরে তোর প্রতিটা কাজে হস্তক্ষেপ করে, তখন ভালোবাসাটাও চাপ মনে হয়। এমন সময় দূর থেকে সুমাইয়া আসছে, হাতে ফাইল। এই তুমি এখানে লুকিয়ে বসে আছো? প্রেজেন্টেশনের ফাইল চেক দিতে হবে। তুমি নিজে করে দাও, যেভাবে সবসময় করো। মানে? তুমি সবসময় আমার কাজ নিজের মতো করে করে দাও। আমার জায়গায় দাঁড়িয়ে ঠিক করো, আমার হয়ে কথা বলো, আমার হয়ে সিদ্ধান্ত নাও। তুমি বুঝতে পারো না আমি নিজের মতো বাঁচতে চাই। আমি তো শুধু সাহায্য করতে চেয়েছি, কেয়ার করতে। কেয়ার না, এটা কেয়ার না, এটা কন্ট্রোল। আমি নিঃশ্বাস নিতে পারি না তোমার এই যত্নে। তুমি সব কিছুতেই ঢুকে যাও, আমার ক্লাস, বন্ধুত্ব, প্রেজেন্টেশন, এমনকি আমার মুড পর্যন্ত। আমি ক্লান্ত সুমাইয়া, ক্লান্ত। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তামিম, রাফি নির্বাক। সুমাইয়ার চোখে জল এসে গেল তৎক্ষণাৎ। তুমি এমন ভাবছো আমার সম্পর্কে? আমি ভেবেছি না তুমি আমাকে জিনিসটাকে ফিল করাচ্ছ। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি বুঝতে পারতেছো না? তোমার ভালোবাসা এখনো আমার কাছে বোঝা হয়ে গেছে। চারপাশে তাকিয়ে আছে ও।
চুপচাপ ব্যাগটা তুলে নিল, তারপর কিছু না বলেই কাঁদতে কাঁদতে চলে গেল ওখান থেকে। এরপর যাই 1 মাস। ভাই আপু তো আর আসে না, এই 1 মাসে একদিনও দেখি নাই। হয়তো ট্রান্সফার হয়ে গেছে, শুনলাম ওর বাবা অন্য শহরে পোস্টিং পেয়েছেন। হয়তো, কিন্তু জানিস আমি প্রতিদিন ওই গেটটা দেখি। যদি একদিন হঠাৎ এসে পড়ে, হাসতে হাসতে বলে, এই তুমি এখনো এখানে? তামিম আর রাফি একে অপরের দিকে তাকালো। ওরা জানে এই মানুষটা এখন নিজের ভিতরেই হারিয়ে গেছে। ভাই সত্যি করে একটা কথা বল, তুই কি এখন ওকে ভালোবাসিস? হ্যাঁ, আমি ভালোবাসি। তাহলে ভাই তুই আবার প্রপোজ কর শেষবারের মতো। এবার ওর কাছে না গিয়ে সবার সামনে যেভাবে একটা সিনেমার হিরো করে সেভাবে কর। হিরোরা ভুল করে না, আমি করেছি। ও যদি এখনো রাগ করে থাকে? ভাই আমার মনে হয় না যে আবু তোর উপর রাগ করতে পারবে। ওদের কথার মাঝেই আসে ডিপার্টমেন্টের নতুন এক খবর, আগামী সপ্তাহে ফেয়ারওয়েল অনুষ্ঠান। ভাই তুই ওই দিন প্রপোজ করবি, এই একটা বিশাল সুযোগ। দেখ, তোরা যেটা ভালো মনে করস, এবার যেটা বলবি সেটাই করব। মঞ্চ সাজানো হচ্ছে, বেলুন বেলুন লাইট, পোস্টার, সবার মুখে হাসি উত্তেজনা। তামিম আর রাফি গোপনে ব্যস্ত প্রজেক্টরে একটা ভিডিও বানাচ্ছে। সেখানে আরিয়ান আর সুমাইয়ের ক্যাম্পাস জীবনের মুহূর্ত, ছবি, হাসি, তর্ক, বইমেলা, সেলফি, সাজেকের পাহাড়, বৃষ্টিতে ভেজা দৃশ্য, এসব একসাথে জোড়া লাগানো। এই প্রেসক্রিপশনটা চলবো ঠিক এই মুহূর্তেই যখন আপু আসবে। আরে ভাই তখন মঞ্চে উঠবে, সব বলবি ওর সামনে, সবার সামনে। যদিও না আসে? আমার বিশ্বাস আপু আসবে। ক্যাম্পাস ভরে গেছে রঙে, আলোয়, হাসিতে। ছেলে মেয়েরা সাজগোজ করে এসেছে, কেউ মঞ্চে গান গাইছে, কেউ নাচছে, কেউ ছবি তুলছে। আরিয়ান দূরে বসে আছে নীরব, মনে শুধু একটাই চিন্তা, সে আসবে। ঘণ্টাখানেক কেটে গেল, অনুষ্ঠান চলছে ঠিকই। তখনই পিছন থেকে কেউ দরজা ঠেলে ঢুকলো। সুমাইয়া আসছে, ও এসেছে সার্টিফিকেট নিতে, কিন্তু ভেতরে পরিবেশ দেখে থমকে গেল। ভাই আপু এসেছে, এখন সাকসেসফুলি প্ল্যানটা কার্যক্রম করতে হবে। স্টেজে গান, হাসি, ছবি তোলা, এক একে সবাই স্যারদের শুভেচ্ছা জানাচ্ছে। সবকিছু রেডি তো? হ্যাঁ, সব কিছু রেডি আছে। দেখ আরিয়ান, আজকে ভয় পাইস না। আজকে না বলতে পারলে আর কোনোদিন ভুলতে পারবি না, কোনোদিন সুযোগ পাবি না। সবাই বিদায়ের মুহূর্তে একে অপরকে ফুল দিচ্ছে। সুমাইয়া চুপচাপ এক কোণে বসে আছে, কালো সিল্কের শাড়ি, মুখে হালকা মেকআপ, চোখের নিচে ক্লান্তি ছাপ। সে মূলত জানে না আজকে সিনিয়রদের বিদায়। অডিটোরিয়ামের আলো একটু কমানো হলো। হঠাৎ মাইক হাতে নিয়ে আরিয়ান স্টেজে উঠে গেল। সবার দৃষ্টি আকর্ষণ করছি একটু। আমি আজ কোনো বক্তৃতা দিতে আসিনি, এসেছি অপূর্ণ গল্প শেষ করতে। অনেক দিন আগে এক মেয়ে ছিল যার হাসি আমার পুরো পৃথিবীটাকে বদলে দিয়েছিল, কিন্তু আমি ওকে কষ্ট দিয়েছিলাম। ওর ভালোবাসা বুঝিনি, সেও প্রথম আমাকে কষ্ট দিয়েছে, তাই আমি অভিমানে তার কাছ থেকে দূরে সরে গেছিলাম। আজ বুঝেছি জীবনে কিছু মানুষ একবারই আসে, আর আমি ওকে হারাতে চাই না। তারপর আরিয়ান ধীরে ধীরে স্টেজ থেকে নামলো। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ, শুধু হালকা মিউজিক বাজছে। সে সোজা গিয়ে দাঁড়ালো সুমাইয়ার সামনে। সবার চোখ এখন ওদের দিকে। সোমাইয়া, তুই জানো আমি তোমাকে ভালোবাসি। আমি ভুল করেছি, তোমার চোখের কষ্ট দেখেও চুপ থেকেছি, কিন্তু আজ আমি আর চুপ থাকতে পারবো না। আমি তোমাকে আমার জীবনের প্রতিটা সকাল, প্রতিটা রাতের অংশ করতে চাই। তারপর পকেট থেকে একটা ছোট্ট রিং বের করে বলল, তুমি যদি আমাকে মাফ করে দিতে পারো, যদি এখনও একটু হলেও ভালোবাসো, তাহলে শুধু একবার বলো হ্যাঁ, আমি চিরদিন তোমার পাশেই থাকবো। পুরো হলে হাততালি লেগে গেল। সুমাইয়া কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল আরিয়ানের দিকে। ওর চোখে জল এসে গেছে। সে ধীরে ধীরে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, তুমি জানো আমি কখনো ঘৃণা করতে পারিনি তোমাকে। আমি শুধু অপেক্ষা করেছিলাম কবে তুমি আবার ফিরে তাকাবে আমার দিকে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। চারিদিকে ফুলের ছড়াছড়ি শুরু হয়ে গেল। তামিম আর রাফির খুশিকে দেখে। এই গল্পটা এখানেই শেষ না, এখান থেকেই শুরু। ধুর, এবার থেকে একসাথে সবকিছু হবে, বুঝেছো জুনিয়র? হা হা হা, সিনিয়র। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।